কি অবস্থা সবার, র্যান্ডম অ্যানিমেশনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা জেটম্যান নামের অসাধারণ একটা অ্যানিমে সিরিজের কাহিনী সম্পর্কে জানবো, আর এই ভিডিওতেই আমরা সম্পূর্ণ সিরিজটা এক্সপ্লেইন করে দিব। এই সিরিজটার মধ্যে তোমরা অনেকটা সুপার হিরো ভাইব পাবা, মানে মার্ভেল বা ডিসির যেমন সুপার হিরো থাকে ওই রকমই এই সিরিজেরও একটা সুপার হিরো আছে। তো যাই হোক, আমি আর স্পয়লার না দিয়ে সরাসরি মেন ভিডিও শুরু করছি। গল্পের শুরুটা হয় টোকিওর একটা আন্ডারগ্রাউন্ড অ্যারিনা থেকে, যেখানে অনেক ধনী মানুষজন একটা ফাইট দেখছিল, আর তারা সবাই এখানে অনেক এক্সাইটেড ছিল, কারণ এই ফাইটটা চলছিল দুইটা মনস্টারের মধ্যে। আর এই দুইটা মনস্টারের মধ্যে ততক্ষণ ফাইট চলতে থাকবে যতক্ষণ না একজন মনস্টার মারা যাচ্ছে। এই ক্রিয়েচারগুলোকে বলা হয় প্লেয়ার, আর তাদের এমন ভাবে বানানো হয়েছে যে তাদের নিজেদের কোনো চিন্তা ভাবনা করার ক্ষমতাই নেই, মানে এদের ভেতরে কোনো রকমের ইমোশন নেই, আর এরা কিছু ভাবতেও পারে না। এরা জাস্ট নিজেদের মধ্যে ফাইট করতে থাকে, আর মানুষরা এদের ফাইট দেখতে অনেক বেশি পছন্দ করে, আর ধনী লোকেরা এদের উপরে প্রচুর পরিমাণে বাজি ধরে। এর ফলে এই পুরো অ্যারিনাটাই অনেক বড় একটা জুয়ার আড্ডা হয়ে গিয়েছিল। কিন্তু এক রাতে একটা অদ্ভুত জিনিস ঘটে, যখন একটা প্লেয়ার নিজের কন্টেইনমেন্ট সেল থেকে বেরিয়ে আসে, আর বাইরে আসার পর সে সবার আগে ওই সায়েন্টিস্টকেই মেরে ফেলে যে তার উপরে নজর রাখছিল। এরপরে বাইরে সবার সামনে আসার পর এই প্লেয়ার অন্য প্লেয়ারদের সাথে ফাইট করে না, বরং সে অন্য প্লেয়ারদেরকে বলে যে এখানে যত মানুষ আছে তাদের সবাইকে মেরে ফেলো। দ্বিতীয় প্লেয়ারটিও তার কথা মেনে নেয়, আর ওইখানে যত মানুষ ছিল তাদের সবাইকেই মেরে ফেলে। এই দুর্ঘটনার পর অন্তত 13 জন প্লেয়ার ওই জায়গা থেকে পালিয়ে যায়, আর নর্মাল হিউম্যানদের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। এই দুর্ঘটনার মাঝেই আমরা একজন সায়েন্টিস্টকে দেখতে পাই, যার নাম ছিল কানজাকি। সে একটা বাচ্চাকে সাথে নিয়ে এখান থেকে পালাচ্ছিল। তার বস তাকে আটকানোর চেষ্টা তো করে, কিন্তু সে থামে না। আসলে এই বাচ্চার এই দুনিয়ায় এক্সিস্ট করা উচিতই ছিল না, কারণ আমাগি কর্পোরেশন এই প্লেয়ারদেরকে বানিয়েছিল জাস্ট এন্টারটেইনমেন্টের জন্য। কিন্তু এখানকার সায়েন্টিস্টরা এটাও জানতো যে হয়তো এমন কোন একটা দিন আসবে যখন সব প্লেয়ার্সরা কন্ট্রোলের বাইরে চলে যাবে, আর এই কারণেই তারা একটা ওয়েপন বানিয়েছিল যা এই সব প্লেয়ারদেরকে মেরে ফেলতে পারে। আর ওই হিউম্যান ওয়েপনটার নাম ছিল জেড, আর এই বাচ্চাটাই ছিল যেই ওয়েপন যাকে কানজাকি নিজের সাথে করে নিয়ে পালিয়ে যায়, কারণ কানজাকির বিশ্বাস ছিল যে এই বাচ্চাটারও একটা নর্মাল মানুষের মতোই বাঁচার অধিকার আছে। এরপর থেকে কানজাকি তাকে নিজের বাচ্চার মতোই দেখাশোনা করতে থাকে, আর তার নাম দেয় জিন। আর তারা যাতে ধরা না পড়ে তাই কানজাকি একটা স্লাম এরিয়াতে থাকার ডিসিশন নেয়। কিন্তু আমাগি কর্পোরেশনের সবাই এখনো ওই ওয়েপনটাকেই খুঁজছে, মানে জিনকেই খুঁজছে। জিন এখন একটু বড় হয়ে গেছে, আর সে এমন একটা জায়গায় থাকে যেখানে না আছে খাবার আর না আছে পানি, আর বিদ্যুৎ বা ইলেকট্রিসিটির আশা তো করাই যায় না। তারা জাস্ট কোনো রকমে বেঁচে ছিল। তাছাড়া জিন কোনোদিন স্কুলেও যায়নি, কারণ কানজাকির কাছে অত টাকা ছিল না। জিন একটা কাজ খোঁজার চেষ্টা করে, কিন্তু কেউই স্লামে বড় হওয়া একটা বাচ্চাকে কাজ দিতে চায় না। তাই সে নিজেই একটা কাজ শুরু করে, আর সেটার নাম রাখে হিরোইজম। মানে যখনই কোনো মানুষ বিপদে পড়বে জিন তখনই তাকে হেল্প করবে, কিন্তু তার বদলে জিন তার কাছ থেকে টাকা নিবে, মানে টাকা নিয়ে অন্যান্য মানুষদেরকে সাহায্য করবে আর কি। এরপরে আমরা দেখি একদিন 3 জন লোক একটা মেয়েকে ঘিরে ফেলে। মেয়েটা তাদের কাছ থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তারা তাকে ছাড়ছিল না। কিন্তু ঠিক তখনই সেখানে জিন চলে আসে। সে ওই মেয়েটাকে বলে আমি তোমাকে হেল্প করব, কিন্তু তার বদলে আমাকে টাকা দিতে হবে। মেয়েটা তখন তার কথায় রাজি হয়ে যায়। তখনই জিন এক এক করে এই 3 জনকেই হারাতে থাকে। জিনের ফাইট করা দেখে এমন মনে হয় যে জিন জন্মের পর থেকেই ফাইটিং করছে। মেয়েটাও জিনের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে এত ছোট্ট একটা বাচ্চা কিভাবে এত বেশি পাওয়ারফুল হতে পারে। কিছুক্ষণ পর ওখানে আরেকটা ছেলে আসে, যার নাম কুগা, যে নিজের হিরো আউটফিটে ছিল। সে এখানে জিনকে বলতে থাকে তুমি আমাদের ব্যাকআপের জন্য কেন ডাকুনি। সে জিনের উপরে রেগে যায় এবং তাকে বলতে থাকে যে তোমার টিম ওয়ার্ক শিখতে হবে। তখনই তার বোন কোনোহা সেখানে চলে আসে এবং তাকে শান্ত হতে বলে। আর এখানে আমরা জানতে পারি যে কুগা ছোটবেলা থেকেই একটা টিভি শো দেখে বড় হয়েছে, যে টিভি শোটার নাম ছিল আলফা, যেখানে একজন সুপার হিরো নিরীহ মানুষদেরকে প্রোটেক্ট করে। আর তখন থেকেই কুগা ডিসিশন নেয় যে সেও একজন হিরো হবে। তাই কুগা সবসময় জিনের সাথে সিটিতে ঘুরতে থাকে, আর সে মানুষদেরকে হেল্প করার চেষ্টা করতে থাকে যেন সবাই তাকে একজন হিরো হিসেবেই দেখে। জিনের এইসব জিনিস ভিত্তিহীন লাগে, কিন্তু জিন তারপরেও কুগার সাথে এই জন্যই থাকতো কারণ কুগা ছিল তার একমাত্র বন্ধু। কিন্তু তা সত্ত্বেও এই দুজনের মধ্যে অনেক বড় একটা ডিফারেন্স ছিল। যেখানে কুগা সবার আগে ক্রিমিনালকে দেখে, সেখানে জিন সবার আগে ভিকটিমকে দেখতো। কুগা শুধু খারাপ মানুষদেরকে হারাতে চায়, কিন্তু জিন নিজের কাজের বদলে টাকা চায়। কারণ জিন এমন একটা জিনিস বোঝে যা কুগা হয়তো কোনোদিন বুঝতে পারবে না, কারণ কুগা একটা বেশ রিচ ফ্যামিলি থেকে বিলং করে। মানে গরিবী জীবনটা কেমন এটা তো কুগা জানে না, এটা তো জানে জিন। আর শুধুমাত্র মানুষদের জীবন বাঁচালে তো আর কারো পেট ভরবে না, আর তাই জিন এই মেয়েটার কাছ থেকে টাকা চায়। কিন্তু কুগা তাকে টাকা নিতে বারণ করে, আর তাকে নিজের সাথে টেনে নিয়ে যেতে থাকে এবং জিনকে বোঝায় যে আমাদের মানুষদের হেল্প করার কারণে তাদের কাছ থেকে কিছু চাওয়া উচিত না। এরপরে যখন এরা 3 জন একটা পার্কে বসেছিল, তখন জিন খেয়াল করে যে কোনোহার হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল। তখন সে নিজের হাতের ব্যান্ডেজটাও দেখায়, আর বলতে থাকে যে দেখো আমার হাতেও একসময় চোট লেগেছিল, যার পর থেকেই এই রিং এর মতো মার্কটা আমার হাতে রয়ে গেছে, যেটাকে আমি অ্যাঞ্জেল রিংও বলি। যদিও কানজাকি জিনকে বারণ
করেছিল যাতে সে নিজের হাতের এই দাগটা কখনোই কাউকে না দেখায়, কিন্তু জিন এই দুইজনকে নিজের বন্ধু মনে করত। তাই জিন এই দুজনকে তার নিজের হাতের ওই দাগটা দেখায়। আর তখন কোনোহা বলে যে তার হাত একটু কেটে গিয়েছিল, তাই সে ব্যান্ডেজ পড়েছে। তখন জিন তাকে বলে যে নিজের হাতে থুতু লাগিয়ে নাও, তাহলে তোমার ক্ষত ঠিক হয়ে যাবে। কারণ আমাকে আমার ড্যাড বলেছে যে হিউম্যানদের কাছে সবচেয়ে বেশি ন্যাচারাল হিলিং পাওয়ার থাকে। কিন্তু জিনের এই ধারণা যে কতটা ভুল সেটা সে জানতো না। এরপরে জিন যখন নিজের বাড়িতে ফিরছিল তখন রাস্তায় তার ওই মেয়েটার সাথে দেখা হয় যাকে সে আগে বাঁচিয়েছিল। আর এই মেয়েটা জিনকে টাকাও দেয় আর বলে আমার নাম আকিমি। আকিমি তাকে নিজের বিজনেস কার্ডও দেয় আর বলে যদি আমাদের আবারও কখনো দেখা হয় তাহলে আমি তোমাকে অনেক ভালো ভালো খাবার খাওয়াবো। এরপরে রাতে জিন যখন বাড়িতে ফিরে আসে তখন সে দেখে ওখানে যত মানুষ ছিল তারা সবাই মারা গেছে। তখন সে দ্রুত কানজাকির কাছে ছুটে যায় আর ওখানে গিয়ে দেখতে পায় কানজাকি নিচে পড়ে আছে। কানজাকির শরীরে এখানে গুরুতর জখম ছিল, কিন্তু ওই সময় জিন কিছুই বুঝতে পারছিল না যে এখানে কি হচ্ছে, কারণ বাইরে যত মানুষের ডেড বডি সে দেখে এসেছে তা দেখার পর জিনের মনে হয়েছিল আসলে এরা সবাই ঘুমাচ্ছে, মানে জিন বুঝতেই পারেনি যে তারা আসলে মারা গেছে। জিন এখানে নিজের থুতু ব্যবহার করতে থাকে কানজাকির ক্ষত ঠিক করার জন্য। কানজাকি এটা দেখে শান্ত ছিল, কারণ সে জানতো যে সে যে কথাটা জিনকে বলেছে সেটা আসলে মিথ্যা ছিল, মানে থুতু দিয়ে তো কোনো সময় কোনো মানুষকে হিল করা যায় না। বাট জিন তো আর এটা জানতো না। জিন তাকে জিজ্ঞাসা করতে থাকে যে বাইরে সব মানুষ ঘুমাচ্ছে কেন। তখন কানজাকি তাকে বলে তারা ঘুমাচ্ছে না, তারা আর কেউই এই পৃথিবীতে নেই, তারা সবাই মারা গেছে। কিন্তু জিন কিছুই বুঝতে পারছিল না। তখন কানজাকি নিজের শেষ শক্তিটুকু ব্যবহার করে জিনকে জড়িয়ে ধরে এবং তাকে বলে যে ফাইট করে কখনো কারো ভালো হয়নি। আর এইটুকু বলেই কানজাকি এখানে মারা যায়। কিন্তু জিনের তখনও মনে হচ্ছিল যে তার ড্যাড একটু জাস্ট টায়ার্ড হয়ে গেছে, তাই সে তখন কানজাকিকে একটা কার্টের বা ঠেলাগালির ভেতরে তুলে নেয় এবং একটা ক্লিনিকে নিয়ে যায়। কিন্তু ক্লিনিকের ওনার তাকে হেল্প করতে মানা করে দেয়, কারণ জিনের কাছে কোনো টাকাই ছিল না। সে বলে তুমি তোমার বাবাকে অন্য কোনো একটা জায়গায় নিয়ে যাও। এরপরে জিন নিজের বাবাকে অন্য একটা ক্লিনিকে নিয়ে যেতে থাকে আর রাস্তায় সে অনেক বাড়িঘর দেখতে থাকে। বাড়ির জানালা দিয়ে সে দেখে যে ভেতরের থাকা মানুষগুলো কত বেশি হ্যাপি, কারণ এখানে সবাই একসাথে বসে খাবার খাচ্ছে আর সবাই একে অপরের কেয়ার করছে। কিন্তু এই কথাগুলো জিন বুঝতে পারছিল না, কারণ সে কখনোই এত ভালোবাসা পায়নি। কি করবে বুঝতে না পেরে জিন তখন কুগাকে কল করে, আর জিনের কাছে থাকা এই ফোনটা কুগাই মূলত তাকে দিয়েছিল। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে কুগার বাবা জানতে পেরেছিল যে কুগা হিরো সেজে সারা শহরে ঘুরে বেড়ায়, তাই তিনি তখনই তার ফোনটা ভেঙে ফেলে। আর যখন কল কেটে যায় তখন জিনের মনে হতে থাকে তার বন্ধুরা কেউই তাকে এখন আর সাহায্য করবে না। কিন্তু তখনই এখানে জিনের ওই বিজনেস কার্ডটার কথা মনে পড়ে যেটা আকিমি তাকে দিয়েছিল। সে তখনই আকিমির সাথে দেখা করার জন্য যায় আর তারপর আকিমি তাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসে। আর এখানে দুইজন ডিটেকটিভও আসেন যারা কানজাকির ডেড বডির উপরের ক্ষত দেখার পর বুঝতে পারে যে এটা মূলত একটা সিরিয়াল কিলারের কাজ। আর এই সিরিয়াল কিলারটাকে পুলিশ অনেকদিন ধরেই খুঁজছে, কারণ এর আগেও এই সিরিয়াল কিলারটা অনেক মার্ডার করেছে। এদিকে ডিটেকটিভ সায়ামা জিনকে দেখার পর বুঝতে পারেন যে জিন ভেতর থেকে একদম ভেঙে পড়েছে। তিনি তখন জিনের কাছে যান এবং তাকে একটা পেন্ডেন্ট দেন এবং বলেন যে এই পেন্ডেন্টটা আমরা কানজাকির কাছ থেকে পেয়েছি, আর কখনো যদি তোমার এমন মনে হয় যে তুমি একা হয়ে গেছো তবে সবসময় মনে সাহস রাখবে আর কখনোই আশা হারাবে না। কিন্তু জিন এই হোপ বা আশা মানে কি সেটাও জানতো না, তাই তিনি জিনকে আকিমির কাছে নিয়ে যান আর বলে যে আজ থেকে ইনি তোমার নতুন আশা বা নতুন হোপ। আর আকিমিও তখন জিনকে নিজের সাথে রাখার জন্য রাজি হয়ে যায়। সে জিনকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং তাকে নিজের ফ্যামিলির মতোই ট্রিট করে। সে জিনকে খাবার খেতে দেয়। আর এরপর যখন তারা দুজন একসাথে গোসল করছিল তখন সে জিনকে বলে আজকে থেকে আমি তোমার বড় বোন। আর তারপর সে জিনকে জিজ্ঞাসা করে যে সে কি কখনো তার মায়ের সাথে গোসল করেছে কিনা। কিন্তু জিন তখন বলে যে আমি জানি না আমার মাকে, আমাকে শুধু বলা হয়েছিল যে আমার জন্মের সময়ই আমার মা মারা গিয়েছিল। এটা শোনার পর আকিমির একটু খারাপ লাগে, সে তখন জিনকে জড়িয়ে ধরে। আর জিনও এখানে অন্য রকমের একটা ইমোশন এক্সপেরিয়েন্স করছিল যেটা তার জন্য একদমই নতুন ছিল। ফলে জিন এখানে কাঁদতে শুরু করে, কারণ এটাই ছিল দ্বিতীয়বার যখন কেউ তাকে এত জোরে জড়িয়ে ধরেছে। আর প্রথমবার তাকে তার বাবা জড়িয়ে ধরেছিল, তাও মারা যাওয়ার জাস্ট কিছুক্ষণ আগে। কিন্তু তার প্রবলেম এখানেই শেষ হয় না, কারণ একদিন যখন তারা দুজন কোনো একটা জায়গায় যাচ্ছিল তখনই একটা লম্বা জীব আকিমির পেটে আঘাত করে। আর এটি ছিল সেই সিরিয়াল কিলার যার ব্যাপারে ডিটেকটিভ তাদের দুজনকে বলেছিলেন। আর এই কিলার আসলে একটা প্লেয়ার ছিল, সে একটা লিজার্ড টাইপের মনস্টার ছিল যে নিজের জিহ্বাটাকে ব্লেডের মতো করে ব্যবহার করতে পারত আর এগুলো দিয়ে সে মানুষের উপরে অ্যাটাক করত। আর এই প্লেয়ারটা বলে যে সে এতদিন জিনকেই খুঁজছিল আর জিনকে খোঁজার জন্যই সে মূলত স্লামের মানুষদের উপরে অ্যাটাক করেছিল। তখনই জিন আকিমির সামনে এসে দাঁড়ায় যাতে সে আকিমিকে প্রোটেক্ট করতে পারে, কিন্তু প্লেয়ারটা নিজের জিভ দিয়ে জিনের উপরে অ্যাটাক করে আর এই অ্যাটাকের কারণে সে অনেক দূরে গিয়ে পড়ে। এরপর সে জিনের দিকেই এগোতে থাকে যাতে সে তাকে মেরে ফেলতে পারে, কিন্তু তখন আকিমি জিনকে বাঁচাতে তাকে ধাক্কা দেয়, কিন্তু এর জন্য তার মুখে একটা ক্ষত হয়ে যায়। আর আকিমির মুখে ক্ষত হয়ে গেছে এটা দেখে জিন অনেক বেশি রেগে যায় আর তখন তার চোখের কালার চেঞ্জ হয়ে যায় আর তার অ্যাঞ্জেল রিংটাও গ্লো করতে থাকে। আর জিনের ভেতরে এত বেশি পাওয়ার চলে আসে যে তার পুরো বডি ট্রান্সফর্ম হয়ে যায়। তাকে দেখে মনে হচ্ছিল সে নিজেই একটা ডেমন বা প্লেয়ার। আর এইটা দেখে ওই সিরিয়াল
সিরিয়াল কিলার প্লেয়ারটা ভয় পেয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু জিন তার আগেই তার উপরে অ্যাটাক করে তাকে মেরে ফেলে। আর সেই প্লেয়ারটি মারা যেতেই জিন আবারও নিজের হিউম্যান ফর্মে ফিরে আসে, কিন্তু সে নিজের জ্ঞান হারিয়ে ফেলে কারণ তার বডি এত বেশি পাওয়ার সহ্য করতে পারেনি। ভিডিওর এই মুহূর্তে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক রয়েছে, কাইন্ডলি ভিডিওটা একটু টেনে মূল ভিডিওতে চলে যাও। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি, আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো আর রিওয়ার্ড যেত। তো এবার চলো আমরা মূল ভিডিওতে যাই। এরপর যখন তার চোখ খোলে সে নিজের সামনে আকিমিকে দেখতে পায়, আর আকিমির মুখে অনেক বড় একটা দাগ হয়ে গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও আকিমি জিনকে দেখে এখানে অনেক বেশি খুশি ছিল। এরপরে বেশ কয়েকটা বছর কেটে যায় আর আমরা দেখি যে জিন এখন বড় হয়ে গেছে, কিন্তু জিন এখনো সেই হিরোইজমের কাজটাই করছে, অর্থাৎ সে মানুষদের প্রোটেক্ট করার বদলে তাদের কাছ থেকে টাকা নিত। আর অন্যদিকে আকিমি একটা ফুড স্টল চালাতো, আর আকিমির স্বপ্ন ছিল যে সে যে কোনো ভাবে কিছু টাকা জমিয়ে জিনকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দিবে, কিন্তু জিন তাকে বলে আমার জন্য চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আর অন্যদিকে আমরা কুগাকে দেখতে পাই, সে অমাগি ফ্যামিলির গোল্ডেন বয় হয়ে উঠেছে, আর সে এখন নিজের স্কুলের সকার টিমের ক্যাপ্টেন, মানে ফুটবল টিমের ক্যাপ্টেন আর কি। আর অনেক মানুষ তার ফ্যানও ছিল, কিন্তু সে এখনো আগের মতোই হিরো হয়ে যাওয়ার জন্য অনেক বেশি অবসেসড। এরপরে আমরা দেখি একটি পার্টির সময় যখন হোস্ট তাকে জিজ্ঞাসা করে যে তুমি বড় হয়ে কি হতে চাও, মানে গ্র্যাজুয়েশনের পর তুমি কি করবে। তো এখানে কুগা বলে যে আমি একজন হিরো হব আর সবার হেল্প করব। কিন্তু এটা শোনার পর পার্টিতে যত মানুষ ছিল তারা সবাই তার উপরে হাসতে থাকে, কিন্তু কুগা জানতো যে সে যেটা বলছে সে একদিন না একদিন সেটা অবশ্যই করে দেখাবে। এরপরে আমরা দেখি যে কুগা নিজের একটা টিম বানিয়েছিল, আর এই টিমের যত মেম্বার ছিল তারা সবাই অমাগি কর্পোরেশনের জন্য কাজ করত, আর তারা সবাই কুগাকে অনেক বিশ্বাস করত। আর এই লোকগুলো কুগার জন্য অনেক গ্যাজেটসও বানিয়ে দিত, আর রাত হওয়ার পর তারা পুরো সিটিতে পেট্রোলিং করত যাতে ক্রাইম হওয়ার আগেই সেগুলোকে আটকানো যায়। কিন্তু তারপর একদিন একটা প্লেয়ার যার কাছে ফায়ারের পাওয়ার ছিল সে একটা বিল্ডিং এ আগুন লাগিয়ে দেয়, আর কুগার মনে হতে থাকে যে নিজেকে প্রমাণ করার জন্য এটাই তার অনেক বড় একটা সুযোগ। অন্যদিকে জিনও সেই প্লেয়ারটাকে সেন্স করতে পারে, তাই সেও ওই বিল্ডিংটার দিকেই যেতে থাকে। আর তারপর তারা দুজনে একই সময় ওই বিল্ডিং এর ভেতরে চলে আসে। বিল্ডিং এর ভেতরে একটা ফ্যামিলি আটকে ছিল যেখানে তাদের মা সেন্সলেস হয়ে গিয়েছিল, তাই কুগা পুরো রিস্ক ক্যালকুলেট করে বলে যে আমরা শুধু বাচ্চাদেরই বাঁচাতে পারবো। কিন্তু জিন তার কথা শোনে না, সে বলে যে আমি সবাইকেই বাঁচাবো। তারপর সে ওই তিনজনকে একটা বেডের উপরে রাখে আর বলে যে বেডটাকে শক্ত করে ধরে রাখো, আর তারপরে সে পুরো বেডটাকে ধাক্কা দিয়ে দ্বিতীয় ফ্লোরে ফেলে দেয়, কারণ জিন জানতো যে এই ফ্লোরটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। কিন্তু কুগার মনে হয় যে হয়তো তার ক্যালকুলেশনই ঠিক ছিল, আর সে এখানে জিনকে বলেও যে আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমরা সবাইকে বাঁচাতে পারবো না, তারপরেও তুমি আমার কথা কেন শুনলে না। কিন্তু এখানে জিন বলে যে আমার উইল পাওয়ার বলে যে আমি সবাইকেই বাঁচিয়ে নিতে পারবো। আর এরপরে জিন যখন নিচে আসে তখন সে দেখে যে পুরো ফ্যামিলিটাই একদম সেফ আছে, কিন্তু এখনো জিনের কাজ পুরোপুরি শেষ হয়নি, কারণ প্লেয়ারটা এখনো বিল্ডিং এর ভেতরেই ছিল। কিন্তু এখানে একটা প্রবলেম ছিল যে জিন এখন ট্রান্সফর্ম হতে পারবে না, কারণ সে অ্যাক্টিভেশন গামটা ভুলে তার বাসায় ফেলে এসেছে। এটা এমন একটা গাম ছিল যা অমাগি কর্পোরেশন জিনের জন্য বানিয়েছিল, যাতে জিন নিজের ইচ্ছা মতো ট্রান্সফর্ম হতে পারে, আর তাকে প্রত্যেকবার ট্রান্সফরমেশনের জন্য ইমোশনাল ট্রমার হেল্প নিতে না হয়। আর যেহেতু এখানে জিনের কাছে গাম নেই তাই সে ট্রান্সফর্ম হতে পারছে না। আর ততক্ষণে প্লেয়ারটা তাকে খুঁজে নেয়, আর প্লেয়ারটা ভালো করেই জানতো যে জিনের পাওয়ার আসলে কি, তাই সে নিজের মনস্টার ফর্মে চলে আসে। তারপর সে অনবরত জিনকে মারতে থাকে, আর সে জিনকে বলে যে আমরা প্লেয়ার্সরা মানুষদের চেয়ে অনেক বেশি সুপেরিয়র, তাই আমাদের এখন মানুষদের কাছ থেকে লুকিয়ে থাকার কোনো কারণ নেই। তখন জিন তাকে শান্ত থাকতে বলে, কিন্তু তা শুনে প্লেয়ারটা উল্টো আরো অনেক বেশি রেগে যায়, আর সে তখন নিজের হাত জিনের বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। যন্ত্রণার কারণে জিন তখন নিজের পাওয়ার কন্ট্রোল করতে পারে না, আর তার অ্যাঞ্জেল ড্রিংটাও তখন জ্বলতে শুরু করে। আর তারপরে জিন ট্রান্সফর্ম হয়ে যায় জেড ফর্মে, অর্থাৎ সেই ওয়েপন ফর্মে যেটাকে অমাগি কর্পোরেশন বানিয়েছিল। সে তখন ওই প্লেয়ারটার একটা হাত কেটে ফেলে। এরপরে সে কুগার ফায়ার এক্সটিংগুইশারটা ব্যবহার করে যাতে এখানে প্লেয়ারটা নিজেকে হিল করতে না পারে, আর তারপরে সে ওই প্লেয়ারটার গলা চেপে ধরে। তারপর সে তার মুখের
চারপাশে একটা শিল্ড বানিয়ে দেয় যার ভেতরে কোনো হাওয়া ছিল না, কারণ জিন জানতো যে আগুন জ্বলে থাকার জন্য বাতাসের প্রয়োজন। তাই সে শিল্ডের ভেতর থেকে সব বাতাস বের করে ফেলে, যার ফলে ওই প্লেয়ারটা নিঃশ্বাস নিতে পারে না আর সে ওখানেই বদ্ধ অবস্থায় মারা যায়। কিন্তু তখন জিনের হার্ট কাজ করা বন্ধ করে দেয়, আর সে যখন নিচে পড়ে যাচ্ছিল তখন তার যে পেন্ডেন্টটা ছিল ওইটা তার গলা থেকে খুলে নিচে পড়ে যায়। আর এখানে জিনের এই কন্ডিশন এই জন্যই হয়েছিল কারণ তার যে ট্রান্সফরমেশন ছিল ওইটা ইনকমপ্লিট ছিল আর তার বডি ওইটাকে সহ্য করতে পারেনি। আর এই সব কিছুই কিন্তু কোনোহা দেখে ফেলে। সে তখন তার পেন্ডেন্টটা তুলে জিনের দিকে যাচ্ছিল, কিন্তু ফায়ার ফাইটাররা তাকে আটকে দেয়। এরপর জিনকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে প্রেস মিটিং এর সময় আমরা দেখতে পাই যে এখানে প্রত্যেকে কুগার প্রশংসা করছে, কারণ সবার মনে হচ্ছিল যে কুগাই ওই ফ্যামিলিটাকে বাঁচিয়েছে। এইখানে তার বাবাও সবার সামনে কুগার প্রশংসা করছিল আর তার সাথে নিজের ফ্যামিলির গ্যাজেটস গুলোরও প্রমোশন করছিল, মানে ফ্রি প্রমোশন যাকে বলে। কিন্তু কুগা জানতো যে ফ্যামিলিটাকে আসলে জিন বাঁচিয়েছিল, এই কারণে কুগা তার বাবাকে চুপ থাকতে বলে। আর এখানে কুগার দাদাও কিন্তু জিনের ব্যাপারে জেনে যায়, আর তার গ্র্যান্ডফাদার বা তার দাদাই কিন্তু এই পুরো কোম্পানিটাকে শুরু করেছিলেন আর সেই মূলত এই প্লেয়ার্সদেরকে বানিয়েছিলেন। আর তিনি ওই ওয়েপনটাকেও বানিয়েছিলেন যেটাকে নিয়ে কানজাকি পালিয়ে গিয়েছিল, মানে তিনি মূলত জিনকেও বানিয়েছিলেন। তিনি তখন নিজের লোকদেরকে বলে যে জিনকে যে কোনোভাবে সুস্থ করতে হবে। এরপর যখনই জিনের জ্ঞান ফেরে সে নিজের সামনে একটা মনস্টার দেখে যে আকিমিকে ধরে রেখেছিল, আর এটা দেখার পর জিন প্রচন্ড পরিমাণে রেগে যায় আর তার ওই অ্যাঞ্জেল রিংটা আবারও জ্বলতে শুরু করে। আর জিন এখানে এতটাই রেগে যায় যে সে নিজেকে আবারও ট্রান্সফর্ম করে ফেলে আর সে চিৎকার করে বলে যে আকিমিকে যেতে দাও। আর এটা বলেই সে ওই মনস্টারটার উপরে অ্যাটাক করে বসে, যার পর ওই মনস্টারটা দরজা ভেঙে অন্য একটা রুমে চলে যায় যেখানে জিন অনবরত তার উপরে অ্যাটাক করছিল। কিন্তু এখানে সবাই জানতো যে জিনের ট্রান্সফরমেশন এখনো কমপ্লিট না, আর এই কারণে জিন নিজের পুরো পাওয়ার ব্যবহার করতে পারছিল না। আর মনস্টারটা এই জিনিসটারই অ্যাডভান্টেজ নেয়। সে তখন জিনকে অনবরত মারতে থাকে আর বলে তুমি তো অনেক বেশি দুর্বল, মানে গোজো স্টাইলে ইউ আইমো। যাই হোক, মনস্টারটা জিনকে বলে যে তুমি আমার কাছে কিছুই না। যখন সবার মনে হচ্ছিল যে জিন হার মেনে নিবে তখন জিন আরো বেশি রেগে যায় আর তার পাওয়ার আরো অনেক বেশি বেড়ে যায়। আর জিন কেবল একটা সিঙ্গেল পাঞ্চেই এই মনস্টারটাকে তখন হারিয়ে দেয়। কিন্তু তখনই জিনের নজর যায় সেখানে থাকা একটা আয়নার দিকে। সে তখন আয়নাতে নিজের রিফ্লেকশন দেখেই ভয় পেয়ে যায়। তার এমন মনে হচ্ছিল যে তার সামনে একটা মনস্টার দাঁড়িয়ে আছে আর সে এখানে নিজেই নিজেকে চিনতে পারছিল না। অন্যদিকে যে সায়েন্টিস্টরা অনবরত তাকে মনিটর করছিল তারা জানায় যে জিনের ট্রান্সফরমেশন এখনো কমপ্লিট হয়নি, আর যদি সে এইভাবে বেশি সময় ধরে থাকে তাহলে তার বডিটা ভেতর থেকে ডিস্ট্রয় হয়ে যাবে। কিন্তু এখানে একটা প্রবলেম ছিল, জেড ফর্মে জিন ততক্ষণ থাকবে যতক্ষণ না তার আশেপাশের সব মনস্টাররা মারা যাচ্ছে। আর রুমের ভেতরে এখনো একটা প্লেয়ার বা মনস্টার ছিল, আর সেই মনস্টারটা আর কেউ ছিল না, সেটা ছিল আকিমি নিজে। কিন্তু জিন এই জিনিসটা একদমই বিশ্বাস করছিল না। সে মিৎসুগাই মানে কুগার দাদা আর তার পুরো টিমকে বলতে থাকে যে এই জিনিসটা এখনই বন্ধ করো আর আকিমিকে আবারও নর্মাল বানিয়ে দাও। কিন্তু জিন কিছু করার আগেই একটা বডিগার্ড সেখানে চলে আসে আর সে তখন আকিমির মাথায় ফায়ার করে, যার পর জিন নিজের নর্মাল রূপে ফিরে আসে আর সে এখানে কান্না করতে শুরু করে। কিন্তু তারপরে মিৎসুগাই তাকে বলে যে আকিমি তোমার সামনে মারা গেছে সেটা আসলে রিয়েল আকিমি না, সে একটা ক্লোন ছিল। আর এটা আমরা এই জন্যই করেছিলাম যাতে আমরা তোমার ইমোশন গুলোকে টেস্ট করতে পারি। রিয়েল আকিমি এখনো বেঁচে আছে এবং সে নিজের ফুড স্টল চালাচ্ছে। কিন্তু আকিমি আসলে এগুলোর কিছুই জানতো না যে জিনের সাথে আসলে কি হচ্ছে। এরপরে মিৎসুগাই নিজের ইন্ট্রোডাকশন দেয় এবং জিনকে বলে যে আমি হলাম অমাগি কর্পোরেশনের চেয়ারম্যান আর আমি সব প্লেয়ারদের ক্রিয়েট করেছিলাম। তারপর সে জিনকে তার পাস্টের ব্যাপারেও বলে। সে বলতে শুরু করে যে জিনকে একটা ওয়েপন হিসেবে বানানো হয়েছিল আর তার নাম দেওয়া হয়েছিল জেড। আর তোমার কাজ এটাই ছিল যে তোমাকে সকল প্লেয়ারদেরকে মেরে ফেলতে হবে। কিন্তু কানজাকির ধারণা ছিল যে তোমাকে নর্মাল হিউম্যানদের মতোই বাঁচতে দেওয়া উচিত, আর তাই আমাদের ল্যাব থেকে সে তোমাকে চুরি করে পালিয়ে গিয়েছিল আর সে তোমাকে নিজের বাচ্চার মতো করেই লালন পালন করেছে। কিন্তু এখন আমাদের তোমার হেল্প দরকার, কারণ আমাদের যত প্লেয়ার্স আছে তারা হিউম্যানসের মধ্যে লুকিয়ে আছে। কিছু প্লেয়ার আছে যারা মানুষদের সাথে ভালোভাবে থাকতে শিখে গেছে, কিন্তু বাকি কিছু প্লেয়ার্স অনবরত মানুষদের উপরে অ্যাটাক করছে। আর তোমার কাছে এমন পাওয়ার আছে যে তুমি একমাত্র যে ওই সমস্ত প্লেয়ারদেরকে ট্র্যাক করতে পারবে, যার পরে আমরা এক এক করে সকল প্লেয়ারদেরকে মেরে ফেলতে পারবো। কিন্তু জিন তখন বলে যে আমি তোমাদেরকে কেন হেল্প করব, তুমি তো সব প্লেয়ার্সদের বানিয়েছো। তখন মিৎসুগাই তাকে বলে যে যেভাবে তুমি সকল প্লেয়ারদেরকে সেন্স করতে পারো ঠিক সেইভাবেও প্লেয়ার্সরাও তোমাকে সেন্স করতে পারে। আর যত মানুষ তোমার আশেপাশে আছে বা যাদেরকে তুমি ভালোবাসো তাদের সবার জীবন তোমার কারণেই বিপদে পড়বে। আর তুমি যদি চাও তাদের কিছু না হোক তাহলে তোমাকে তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। এখন জিনের কাছে আর কোনো অপশন ছিল না, তাকে না চাইতেও সকল প্লেয়ারদেরকে শেষ করতে হবে। সে মিৎসুগাইয়ের সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু সে মিৎসুগাইকে বলে যে আমার কিছু শর্ত আছে। আমি চাই যে আকিমির মুখে যে স্কারটা আছে সেটা ঠিক করে দিতে হবে। আর আকিমি অনেক বছর আগে নিজের বাচ্চাকে কোনো একটা জায়গায় হারিয়ে ফেলেছিল, আমি চাই তুমি ওর বাচ্চাটাকে খুঁজে দাও। আর যদি তুমি আমার এই কন্ডিশনগুলো মেনে নাও তাহলেই আমি তোমাদের সাথে কাজ করার জন্য রাজি হব। এরপরে মিৎসুগাই জিনকে সেই ল্যাবে
নিয়ে আসে, যেখানে সব প্লেয়ারদেরকে বানানো হয়েছিল। আর এখানে আসার পর জিনকে একটা ডিভাইস দেখানো হয়। এই ডিভাইসটার মাধ্যমে জিন যে কোনো প্লেয়ারের ট্রু ফর্ম দেখতে পারবে বা আসল ফর্ম দেখতে পারবে। আর জিনের যে অ্যাঞ্জেল রিং আছে সেটাও কোনো না কোনো ভাবে এই ডিভাইসের সাথে কানেক্টেড, কিন্তু এই ব্যাপারে মিৎসুগাই নিজেও জানতো না। তারপরে ল্যাব থেকে বাইরে বেরিয়ে আসার পর জিন আকিমির ফুড স্টলের সামনে যায়। সে এখানে একবারের জন্য আকিমিকে দেখে। তখন আকিমিরও এমন মনে হয় যে হয়তো সে জিনকে দেখেছে, কিন্তু জিন ততক্ষণে সেখান থেকে চলে যায়, কারণ সে চাইলেও আকিমির সাথে দেখা করতে পারবে না, কারণ এতে করে আকিমির বিপদ হতে পারে। তার কিছুক্ষণ পর সেখানে কোনোহা আসে। তারা দুজনেই কথা বলছিল জিনের ব্যাপারে। আর তখন আকিমি কানজেকির ওই পেন্ডেন্টটা কোনোহাকে দেয়, কারণ তার বিশ্বাস ছিল যে কোনোহার আবারও জিনের সাথে দেখা হবে। এরপরে আমরা আরো একটা মানুষকে দেখতে পাই, যার নাম ছিল সেজি। সে অনবরত জিনের উপরে নজর রাখছিল, আর সে বলে যে এখন আমার সময় আসতে চলেছে। এরপরে 2 বছর কেটে যায়। আমরা দেখতে পাই যে জিন এতদিন ধরে মিৎসুগাইয়ের ওই ফ্যাসিলিটিতে অনবরত ট্রেনিং করছিল। আর তারপর এখানে তার বডি স্ক্যান করা হয়, যাতে জিনের জন্য স্পেশাল টুল বানানো যায়। এরপরে জিনকে একটা স্যুট দেওয়া হয়। এটা এমন একটা স্যুট ছিল যা জিনের ট্রান্সফরমেশনের পরেও ছিঁড়ে যাবে না। আর তাকে একটা স্পেশাল চুইংগামও দেওয়া হয়, যেটা চাবানোর পর জিন সহজেই জেট ফর্মে ট্রান্সফার হতে পারবে। আর জিনকে প্রত্যেকবার ট্রান্সফর্মের জন্য ইমোশনাল ট্রমার হেল্প নিতে হবে না। এছাড়াও জিন আগের চেয়ে অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। সে এখন অনেক বেশি ফাস্ট, আর তার নিজের পাওয়ারের উপরে এখন ফুল কন্ট্রোল আছে। কিন্তু এখানে একটা প্রবলেম ছিল, সায়েন্টিস্টরা এটা বুঝতে পারছিল না যে জিনের পাওয়ারকে পরের লেভেলে কিভাবে নিয়ে যাওয়া যায়। কিন্তু যতক্ষণ এর কোনো উপায় না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জিনকে একাই থাকতে হবে। তাই জিন তখন নিজের জন্য একটা রুম খুঁজে নেয় স্লাম এরিয়াতে। স্লাম এরিয়া মানে সম্ভবত বস্তিতে, যেখানে সে একাই থাকতো। এছাড়া সে প্রতি রাতে বের হয় প্লেয়ার্সদেরকে খোঁজার জন্য। আর সে যে প্লেয়ার্সদেরকেই খুঁজে পায় সে সেই প্লেয়ারদেরকে একদম শেষ করে দেয়। আর যত মানুষ ওই এরিয়াতে থাকে তারা সবাই বুঝতে পারছিল যে ক্রাইম রেট এখন আগের চেয়ে অনেক বেশি কমে গেছে, কিন্তু কেউই এটার পেছনের কারণ জানতো না, কারণ জিন সব সময় একাই কাজ করতো আর তার ব্যাপারে এই এরিয়ার কেউই জানতো না। কিন্তু ওদিকে গত 2 বছর ধরে কুগা অনেক বেশি আপসেট ছিল, কারণ কুগা এই কথাটা খুবই ভালোভাবেই জানতো যে ওই রাতে ওই ফ্যামিলিটাকে জিন বাঁচিয়েছিল, সে বাঁচায়নি। আর এই গিল্ড তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। তার মনে হচ্ছিল যে তার জিনের সাথে দেখা করে ক্ষমা চাওয়া উচিত, আর তাকে সত্যিটা জানিয়ে দেওয়া উচিত যে ওই ফ্যামিলিটাকে মূলত জিনই বাঁচিয়েছিল। কিন্তু তখন তার অ্যাসিস্ট্যান্ট হায়ামি তাকে বলে যে আমরা লুকিয়ে একটা সিক্রেট প্রজেক্টে কাজ করছিলাম, আর আমরা এমন একটা পারফরমেন্স ইনহ্যান্স স্যুট বানিয়েছি যা আপনার অনেক কাজে আসবে। আর এই স্যুটটাকে একদম সেভাবেই বানানো হয়েছে যেমনটা আপনার ফেভারিট টিভি ক্যারেক্টার ছিল, মানে আলফা টিভি চ্যানেলকে দেখেই মূলত এই স্যুটটা বানানো হয়েছে। আর এই স্যুটের ভেতরে অমাগি কর্পোরেশনের টেকনোলজিও ব্যবহার করা হয়েছিল। যে এই স্যুটটা পরবে তার কাছে পাওয়ার তো আসবেই, এছাড়া তার স্পিড আর স্ট্রেংথ অনেক বেশি বেড়ে যাবে। এছাড়াও তার ফাইট করার অ্যাবিলিটিও অনেক বেড়ে যাবে। কুগা যখন স্যুটের প্রোটোটাইপটা দেখে তখন সে কান্না করতে শুরু করে, কারণ এইটা কুগার ছোটবেলার স্বপ্ন ছিল যা এখন পূরণ হতে চলেছে, আর সে এখন সবার সামনে নিজেকে প্রুভ করতে পারবে। কিন্তু এখানে একজন বুড়ো লোক ছিল যে অনবরত কুগার উপরে নজর রাখছিল। তার নাম ছিল জিরো। আর জিরো এখানে অমাগি ফ্যামিলিকে অনেক ঘৃণা করত। তার কারণ ছিল যে কুগার বাবা, যার নাম ছিল শিজো, তিনি জিরোকে মরার জন্য ছেড়ে দিয়েছিলেন। যখন এক্সপেরিমেন্ট ফেল হয়ে গিয়েছিল তখন শিজো চাইছিল না যে প্লেয়ারদের ব্যাপারে পুরো দুনিয়া জেনে যাক, তাই তিনি ল্যাব থেকে পালিয়ে যান। কিন্তু তিনি জিরোকে পেছনে ফেলেই রেখে যান যাতে জিরো মারা যায়। কিন্তু ওই দিন ল্যাবের ভেতরে জিরোর ছেলে ইচিরুও ছিল, যে ওই দুর্ঘটনায় মারা গিয়েছিল, কিন্তু জিরো বেঁচে গিয়েছিল। আর সে তখন নিজের ছেলের বডির ভেতরে প্লেয়ারদের ডিএনএ ঢুকিয়ে দেয় যাতে সে আবারও নিজের ছেলেকে বাঁচিয়ে তুলতে পারে। আর তখন থেকেই জিরো ঠিক করে নিয়েছিল যে সে যেভাবেই হোক না কেন অমাগি ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দিবে আর নিজের প্রতিশোধ নিবে। কিন্তু এই কাজে এরা দুজন একা ছিল না, বরং এখানে সেজিও এই দুজনকে হেল্প করছিল। তারপরে একদিন যখন কোনোহা নিজের মায়ের সাথে গরিব মানুষদেরকে খাবার দাবার বিলি করছিল তখন ওখান দিয়ে জিন যাচ্ছিল, আর কোনোহা তাকে দেখে চিনে ফেলে। সে তখন জিনের পিছু করতে থাকে, আর তারপর জিনকে থামিয়ে দিয়ে বলে যে আমি এখনো আকিমির সাথে দেখা করি, আর আমি আকিমির থেকে জানতে পেরেছি যে ঠিক 2 বছর আগে ও একটা লেটার পেয়েছিল। ওই লেটারে লেখা ছিল যে জিন নিজের প্যারেন্টসদের পেয়ে গেছে, তাই জিম আর আকিমির সাথে দেখা করতে আসবে না। কিন্তু জিন জানতো যে এটা আসলে মিথ্যা ছিল। মিৎসুগাই জেনে বুঝেই এই লেটারটা আকিমিকে পাঠিয়েছিল যাতে আকিমি জিনের জন্য চিন্তা ভাবনা না করে, কারণ জিন হুট করে 2 বছরের জন্য গায়েব হয়ে গিয়েছিল। আর আকিমি তো স্বাভাবিকভাবেই জিনের জন্য চিন্তা করে পুলিশে ইনফর্ম করতো, তো আকিমি যেন পুলিশে ইনফর্ম না করে এই কারণেই মিৎসুগা এটা করেছিল। এরপরে জিন কোনোহাকে বলে দেয় যে তুমি এই এরিয়াতে আসবে না আর কখনোই আমার পিছু করবে না। এতটুকু বলার পর সে সেখান থেকে চলে যায়, আর একবার সে পেছনে ঘুরেও দেখে না, কারণ জিন খুবই ভালোভাবে জানতো যে যদি তার আশেপাশে মানুষ থাকে তাহলে ওই প্লেয়ার্সরা তাদের ক্ষতি করতে পারে। কিন্তু কোনোহা কোনো কিছুই বুঝতে পারছিল না। সে ভাবছিল জিন হুট করেই এভাবে কেন পরিবর্তন হয়ে গেল। তার হাতে ওই পেন্ডেন্টটা ছিল যেটা সে জিনকে দিতে চেয়েছিল, কিন্তু তার আগেই জিন সেখান থেকে চলে গিয়েছিল। এরপরে যখন জিন বাড়িতে আসে সে দেখে যে তার ক্লোজেট বা আলমারির ভেতরে একটা মেয়ে লুকিয়ে আছে যার নাম হচ্ছে হানাকো। আর হানাকো তখন বলে যে আমি আশেপাশে একটা মনস্টারকে দেখেছি
দেখেছিলাম, তাই আমি ভয় পেয়ে তোমার ঘরে এসে লুকিয়ে পড়েছিলাম। সে এখানে আরো বলে যে আমি ওই মনস্টারটাকে দেখেছি আর ওটা খুবই ভয়ঙ্কর ছিল। আমি দেখেছিলাম ওই মনস্টারটা নিজের পাওয়ার দিয়ে একটা মানুষের পুরো ফেসটাকেই পুড়িয়ে দিয়েছিল। কিন্তু জিন তাকে বলে যে তুমি আমার ঘরে থাকতে পারবে না, তোমাকে যেতে হবে। কিন্তু হানাকো তাতেও রাজি হয় না। সে তখন বলে যে আমার অনেক ভয় লাগছে, আমাকে কিছুক্ষণের জন্য তোমার ঘরে থাকতে দাও। জিনও তখন রাজি হয়ে যায়। তারপরে রাতে যখন তারা একসাথে বসে খাবার খাচ্ছিল তখনই জিনের মনে হয় যে বাইরে কিছু একটা গোলমাল হয়েছে। এই জন্য সে নিজের ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু সে ঘরে হানাকোকে একা রেখে আসে আর হানাকো একা অনেক বেশি ভয় পাচ্ছিল, তাই সেও ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু যখনই সে ঘর থেকে বের হয় তখনই তার ওই মনস্টারটার সাথে দেখা হয়ে যায়, যেটাকে সে আগেও দেখেছিল। আর এই মনস্টারটাও ছিল একটা প্লেয়ার যে নিজের দুজন সঙ্গীর সাথে হানাকোকে ধরে ফেলে। আর তখনই ওখানে জিন চলে আসে। জিন তখন হানাকোকে বলে যে আমি তোমাকে বাঁচাতে পারি, কিন্তু তার বদলে তোমাকে আমাকে টাকা দিতে হবে, টাকা ছাড়া আমি তোমাকে ফ্রি বাঁচাবো না। আর হানাকো এতে রাজি হয়ে যায়, কারণ তার কাছে আর কোনো অপশন ছিল না। তখন একটা প্লেয়ার জিনের কাছে চলে আসে আর তাকে বলে যে তুমি তো অনেক বেশি দুর্বল, মানে আবারও গোজো স্টাইলে ইউআইমো। কিন্তু জিন জাস্ট একটা সিঙ্গেল পাঞ্চেই তাকে নিচে ফেলে দেয়। কিন্তু অন্যদিকে আরেকটা প্লেয়ার নিজের মনস্টার ফর্মে চলে আসে আর সে জিনের উপরে অ্যাটাক করতে নেয়। কিন্তু এখন জিন ট্রান্সফর্ম হতে পারতো না, কারণ সে নিজের অ্যাক্টিভেশন গাম বাড়িতেই ফেলে এসেছে। আর অ্যাক্টিভেশন গাম ছাড়া জিন এখন ট্রান্সফর্ম হতে পারে না। আর এই বিষয়ের অ্যাডভান্টেজ নিয়ে মনস্টাররা জিনকে মারতে থাকে। আর তার বডির ভেতর থেকে যে টক্সিক গ্যাস বের হচ্ছিল তার কারণে জিনের বডি মেল্ট বা গলে যেতে থাকছিল। আর এভাবেই মার খাওয়ার কারণে এমন মনে হচ্ছিল যে জিন হয়তো এখানে মারা যাবে। কিন্তু তখনই তার অ্যাঞ্জেল রিং জ্বলতে শুরু করে, যার পর সে ট্রান্সফর্ম হয়ে যায়। আর পাওয়ার পাওয়ার পর সে অনায়াসে সেই প্লেয়ারদেরকে শেষ করে দেয়। কিন্তু ওই প্লেয়ারটা মারা যায় না, বরং সে একটা ছোট বাঘ বা পোকার রূপ নিয়ে নেয় এবং ওখান থেকে পালিয়ে যায়। তবে এখানে জিনের বডি এখনো কিন্তু গলে যাচ্ছিল। এর মানে জিনকে যে কোনো ভাবেই হোক না কেন ওই প্লেয়ারটাকে খুঁজে বের করতে হবে আর তাকে মেরে ফেলতে হবে, তা না হলে জিনের পুরো বডি গলে গিয়ে সে মারা যাবে। আর তখনই ওখানে সুইপার চলে আসে, মানে সুইপার মানে সুইপারই, মানে যারা টয়লেট পরিষ্কার করে। আর এই সুইপারটা মূলত একটা কমিউনিটি, যে কমিউনিটির নাম ছিল ইভিল, তার জন্য কাজ করে। আর এই কমিউনিটির কাজ ছিল ওই সমস্ত প্লেয়ারদেরকে মেরে ফেলা যারা মানুষদের উপরে অ্যাটাক করে, কারণ প্লেয়ারদের একটা রুল আছে যে তারা হিউম্যানসদের উপরে অ্যাটাক করতে পারবে না। যাই হোক, তারপর সে ওই প্লেয়ারটাকে মেরে ফেলে। আর যখনই ওই প্লেয়ারটা মারা যায় তখনই জিনের বডির মেল্ট হওয়া বা গলে যাওয়া বন্ধ হয়ে যায়। এরপর সে নিজের সোর্ড বা তলোয়ার দিয়ে জিনকে টাচ করে। তার মনে হচ্ছিল যে জিনও হয়তো বা একটা প্লেয়ার, তাই জিনও হয়তো এখানে শেষ হয়ে যাবে। কিন্তু এমনটা হয় না, জিন বেঁচে যায়, কারণ জিন তো কোনো প্লেয়ার না। কিন্তু জিন পুরোপুরি ভাবে একজন হিউম্যানও না। আর তখনই আমরা দেখতে পাই যে ওখানে সেজি চলে আসে, যে সুইপারকে থামতে বলে। সে বলে আপাতত আমাদের জেটের উপরে অ্যাটাক করার দরকার নেই। তখন জিন জিজ্ঞাসা করে যে তুমি কে, কিন্তু কোশ্চেন শোনার পর সেজি এখানে একটু মুচকি হাসে, কারণ সেজি জানে যে সে ছোটবেলা থেকেই জিনের পিছু করছে। আর সে জিনকে বলে যে আমি জানি তোমার জন্ম কোথায় হয়েছিল, কিন্তু ওসব ছাড়ো, এখন আপাতত এই মেয়েটার খেয়াল রাখো। আর এইটুকু বলার পর সে ওখান থেকে গায়েব হয়ে যায়। এরপরে জিন দেখা করে মিৎসুগায়ের সাথে। আর এখানে সে মিৎসুগায়ের কাছ থেকে জানতে পারে যে সুইপার একটা কমিউনিটির জন্য কাজ করে যার নাম হচ্ছে ইভিল। কারণ যদি কোনো প্লেয়ারসরা হিউম্যানদের মধ্যে থাকতে চায় তবে সেই সমস্ত প্লেয়ারদেরকে হিউম্যানদের মধ্যে থাকতে দেওয়া হয়, কিন্তু ওই সমস্ত প্লেয়ারদের জন্য কিছু রুলস থাকে। আর যদি তারা কোনো রুলস ব্রেক করে তাহলে ওই প্লেয়ারদেরকে এলিমিনেট করে দেওয়া হয়। আর ওই এলিমিনেশন করে হচ্ছে এই সুইপারসরা, মানে এই ইভিল কমিউনিটিতে যারা কাজ করে তাদেরকেই মূলত সুইপার বলা হয়। কিন্তু এখানে সেজি কিন্তু অনেক চালাক ছিল। সে প্লেয়ারসদেরকে ম্যানিপুলেট করতো মানুষদেরকে মেরে ফেলার জন্য, আর মানুষদেরকে ম্যানিপুলেট করতো প্লেয়ারসদেরকে মেরে ফেলার জন্য। যাই হোক, তারপরে একদিন জিরো কুগার সাথে দেখা করে আর তাকে বলে যে আমাকে তোমার একটা ট্রায়াল বা টেস্ট নিতে হবে। আর এই টেস্টে তোমাকে চুজ করতে হবে যে তুমি কাকে বাঁচাবে। একদিকে 3 জন মেয়ে আছে যারা তোমার ফ্যান আর ওদের উপরে যে কোনো সময় অ্যাটাক হতে পারে, আর অন্যদিকে তোমার বোন কোনোহা আছে যে ওই সময় নিজের সুইমিং ক্লাস করছিল আর ওখানকার যে টিচার সে তাকে পানিতে ফেলে দিয়েছে। তোমার বোন এখন ডুবে যাচ্ছে। এবার তুমি বলো তুমি কাকে বাঁচাবে? তুমি কি এই 3টা মেয়েকে বাঁচাবে নাকি তোমার বোনকে বাঁচাবে? কুগা এখানে ডিসিশন নেয় যে সে নিজের বোনকে বাঁচাবে। সে তখনই নিজের বোনের কাছে পৌঁছে যায়, কিন্তু তখন পরে সে জানতে পারে যে এখানে কোনোহার কোনো বিপদ ছিল না, তার সাথে মিথ্যা বলা হয়েছিল। আর ওদিকে যে 3 জন মেয়ে ছিল তাদের সবাইকে এখন মেরে ফেলা হয়েছে। ঠিক তখনই জিরো কল করে বলে যে তুমি কোনো দিনও হিরো হতে পারবে না, কারণ একজন হিরো সবসময় স্ট্রেঞ্জারদেরকে সবার আগে বাঁচায়, নিজের ফ্যামিলিকে সবার আগে বাঁচায় না। কিন্তু তুমি এমন একজন হিরো যে প্রত্যেকবার নিজের ফ্যামিলি মেম্বারকে চুজ করো। আর জাস্টিস কখনো পার্সোনাল হওয়া উচিত না। আর এটা শোনার পর এবার কুগার অনেক বেশি খারাপ লাগে। সে সত্যি সত্যি এখন ভাবছিল যে সে হয়তো বা হিরো হওয়ার যোগ্য না, কারণ তার কারণে 3টা
3টা মানুষ মারা গেছে। আর অন্যদিকে জিন যখন নিজের বাড়িতে যাচ্ছিল তখন রাস্তায় তার সাথে কোনোহার দেখা হয়। জিন তাকে বলে যে আমি তোমাকে বলেছিলাম না তুমি এখানে আসবে না, কিন্তু কোনোহা এসেছিল তার পেন্ডেন্টটা ফেরত দেওয়ার জন্য। কিন্তু যখন সে দেখে জিন অন্য একটা মেয়ের সাথে আসে তখন তার মন ভেঙে যায়। তার মনে হতে থাকে যে জিন হয়তো বা তার থেকে দূরে সরে গেছে, তাই সে জিনকে এখানে কিছুই বলে না, সে চুপচাপ সেখান থেকে চলে যায়। কিন্তু এইখানে দুজন প্লেয়ার জিনের উপরে নজর রাখছিল, আর তারা দুজন কোনোহা আর তার ফ্রেন্ডকে বন্দি বানিয়ে নেয় যাতে জিনকে ট্র্যাপে ফাঁসানো যায়। যখনই জিন এই ব্যাপারে জানতে পারে সে ছুটে যায় তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু রাস্তাতেই একটা প্লেয়ার রাস্তায় তার সাথে ফাইট করা শুরু করে। আর ওদিকে অন্য প্লেয়ারটা মেয়ে দুটোকে লাগাতার টর্চার করছিল। এই দিকের প্লেয়ারটা জিনের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। জিন চাইলেও তার সাথে ফাইট করতে পারছিল না, কারণ জিন নিজের অ্যাক্টিভেশন গান আবারও ভুলে বাড়িতেই ফেলে এসেছিল। মানে ভাই ওই কয়বার ওর গানটা বাসায় ফেলে আসবে আল্লাহই জানে, যার কারণে সে নিজের জেট ট্রান্সফরমেশন কমপ্লিট করতে পারছিল না। এখানে প্লেয়ারটা জিনকে বেশ জখম করে ফেলে আর জিনের বডি থেকে রক্ত বের হচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও জিন হার মানতে রাজি ছিল না, কারণ সে জানে যে তার জন্যই কোনোহা বিপদে পড়েছে। আর সে এই কথাটা খুবই ভালোভাবে জানে যে সে যদি হার মেনে নেয় তাহলে কোনোহা বাঁচবে না, তাই সে অনবরত ফাইট করতে থাকে এই প্লেয়ারটার সাথে। জিন নিজের চিন্তা বাদ দিয়ে ভাবতে থাকে যে তাকে যে কোনো ভাবেই হোক না কেন এই প্লেয়ারটাকে হারাতে হবে যাতে সে কোনোহাকে বাঁচাতে পারে। আর জিনের এই উইল পাওয়ারের জন্যই তার বডিতে জেট ফ্যাক্টর বাড়তে থাকে, এর মানে সে খুবই তাড়াতাড়ি জেটে ট্রান্সফার হয়ে যেতে পারবে। কিন্তু অন্যদিকে অন্য প্লেয়ারটা কোনোহাকে টর্চার করে যাচ্ছিল, কারণ এই প্লেয়ারটা মজা পেত যখন কেউ ছটফট করে মারা যেত, আর এখানে সে কোনোহাকে মরতে দেখতে চাইছিল। আর কোনোহাও মনস্টারটাকে দেখে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে নিজের ইউরিন কন্ট্রোল করতে পারে না, মানে সে জামার মধ্যেই টয়লেট করে দেয়। কিন্তু কিছুক্ষণ পর জিন ওখানে চলে আসে, সে কোনোহাকে তুলে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই ওই মনস্টারটা তার উপরে অ্যাটাক করে। আর এখানে এই মনস্টারটা নিজের হাতে জিনের বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। এখন জিনের মরে যাওয়া উচিত ছিল, কিন্তু সে এই জন্য বেঁচে যায় কারণ তখনই তার রিং অ্যাক্টিভ হয়ে যায়। কিন্তু সে নিজের জেট ট্রান্সফরমেশন কমপ্লিট করতে পারে না, কারণ তার বডিটা এখন অত বেশি স্ট্রং ছিল না, তাই সে ওই প্লেয়ারটার সাথে ফাইট করার জন্য ওভাবেই চলে যায়। কিন্তু পরে জিন দেখে যে প্লেয়ারটার সাথে সে ফাইট করতে চলেছে সে নিজের ডুপ্লিকেট বানাতে পারে। আর এখানে জিনকে সবার সাথেই একা ফাইট করতে হতো, কিন্তু শেষে একটা প্লেয়ার বেঁচে ছিল যে জিনের দিকে আসছিল তাকে মারার জন্য। কিন্তু তখনই ওখানে কুগা চলে আসে, সে ওই প্লেয়ারটাকে শেষ করে দেয়। কিন্তু এরপরে কুগা জানতে পারে যে জিনের কন্ডিশন অনেক বেশি খারাপ হয়ে গেছে। জিন তখন তাকে বলে যে আমার জন্য চিন্তা করো না, নিজের বোনকে বাঁচাও, কারণ তার কন্ডিশন অনেক বেশি খারাপ, তোমার বোন যে কোনো সময় মারা যেতে পারে। এখানে কুগার কাছে আবারও দুইটা অপশন ছিল, হয় সে নিজের বোনকে বাঁচাবে না হয় সে জিনকে বাঁচাবে। আর তার অ্যাসিস্ট্যান্ট তখন তাকে বলে যে নিজের বোনকে নিয়ে দ্রুত পালাও, কারণ বাইরে আরো মনস্টার আছে এবং তারা নর্মাল হিউম্যানসদের উপরে অ্যাটাক করছে। এই জন্য কুগা নিজের বোনকে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। আর তারপর এখানে সেই সব মানুষ চলে আসে যারা জিনের আশেপাশে থাকে। তারা জিনকে বলে যে তুমি এখন রেস্ট নাও, বাকি মনস্টারদের সাথে আমরা ফাইট করব। কিন্তু যখন তারা মনস্টারদের সামনে আসে তখন তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়, তাই সেখানে তখন কুগা চলে আসে এবং তাদের হেল্প করতে থাকে। আর অন্যদিকে সেজি জিনের কাছে যায়, সে জিনকে বলে আমি জানি তুমি প্রত্যেকবার জেট ট্রান্সফরমেশন কমপ্লিট করার জন্য নিজের বডিকে ততক্ষণ পর্যন্ত কষ্ট দাও যতক্ষণ না তুমি মরার মতো কন্ডিশনে চলে যাচ্ছ, কিন্তু এটা পুরোপুরি সত্য না, কারণ তুমি এখন নতুন লেভেলে চলে এসেছো যেখানে তুমি নিজের বডিকে কোনো কষ্ট না দিয়ে জেট ট্রান্সফরমেশন কমপ্লিট করতে পারবে। আর এরপরে সেজি একটা টুকরো বের করে রিং এর এক্সপোজারের, সে বলে রিং অফ এক্সপোজারের ব্যাপারে তুমি তো জানোই, যার সামনে যদি কোনো প্লেয়ার আসে তাহলে সে নিজের নর্মাল ফর্ম থেকে মনস্টার ফর্মে বদলে যাবে। আর এই টুকরোটাকে সে জিনের বডির ভেতরে গেঁথে দেয়, আর এটার ফলে জিনের মারাত্মক লেভেলের যন্ত্রণা হতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর জিনের পাওয়ার অনেক বেশি বেড়ে যায়। এই পাওয়ার এতটাই বেশি ছিল যে আশেপাশের যত মনস্টার ছিল তারা সবাই জিনের পাওয়ার ফিল করতে পারে। আর এছাড়াও আশেপাশের যত বিল্ডিং ছিল সবগুলোই ডিস্ট্রয় হয়ে যায়। জিন এবার নিজের ফুল পাওয়ার পেয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই জিনের বডিটা হোয়াইট কালারের ছিল, কিন্তু এবার সেটা রেড কালারের হয়ে গেছে। আর তার হর্নস এখন আগের চেয়ে অনেক বেশি বড় হয়ে গেছে, মানে তার শিং বড় হয়ে গেছে আর কি। সবাই জিনকে দেখেও ভয় পাচ্ছিল, কিন্তু সেজি হাসছিল, কারণ সেজি শুরু থেকেই এটা করতে চেয়েছিল। সে জিনকে তার ফুল পাওয়ার দিতে চেয়েছিল আর সে এটা এখন করে দেখিয়েছে। এমনকি জিনের স্পিডও এতটাই বেড়ে গিয়েছিল যে তাকে ক্যামেরায় ট্র্যাক করাও কঠিন হয়ে গিয়েছিল। আর তার হাতে যে রিংটা ছিল সেটার কারণে এখানে যত প্লেয়ার ছিল তারা সবাই নিজেদের মনস্টার ফর্মে চলে আসে। এখানে প্লেয়ার্সরা হিউম্যান ফর্মে আসার চেষ্টা তো করে, কিন্তু ওনারা এটা করতে পারে না, কারণ এখানে যে রিংটা ছিল সেটার লাইটের কারণে প্রত্যেকেই নিজের আসল রূপে চলে এসেছিল। এখানে জিনের পাওয়ার এতটাই বেশি বেড়ে গিয়েছিল যে সে খুবই সহজে প্রত্যেকটা মনস্টারকে শেষ করে দিচ্ছিল। আর এখানে যখনই এই মনস্টারের সাথে সে ফাইট করছিল তখন সে দেখে এখানে সেজিও আছে। এখন এখানে সেজিকে দেখার পর এই মনস্টারটা বলে যে এই কাজটা তো আমি তোমার কথাতেই করেছিলাম, তুমি বলেছিলে জিনের উপরে অ্যাটাক করতে, তাই আমরা জিনের উপরে অ্যাটাক করেছি। কিন্তু এখানে সেজি জানায় যে এই পুরোটা আমার প্ল্যান ছিল, আমি চেয়েছিলাম তোমরা সবাই জিনের উপরে অ্যাটাক করো যাতে জিন এখানে তার ট্রু পটেনশিয়াল আনলক করতে পারে। আর তুমি দেখতেই পাচ্ছ যে জিন এখন কত বেশি পাওয়ারফুল হয়ে গেছে। তারপরে আমরা দেখতে পাই জিন এই মনস্টারটাকে খুবই সহজে শেষ করে দেয়। কিন্তু এরপরে আমরা দেখতে পাই যে জিনের চেস্টে বা বুকের অরবিটটা
মাইন্ডটা ভেঙে যায়, কারণ জিনের বডি এত বেশি পাওয়ার সহ্য করতে পারছিল না। সে নিজের পুরনো রূপে অর্থাৎ হোয়াইট ফর্মে ফিরে আসে। অন্যদিকে কুগা অন্য একটা মনস্টারের সাথে ফাইট করছিল, কিন্তু প্রবলেম ছিল যে এই মনস্টারটা নিজের অনেকগুলো ডুপ্লিকেট বানাতে পারতো, যার কারণে কুগা তাকে মারতে পারছিল না। কিন্তু তখনই সেখানে জিন চলে আসে। সে এখানে এসেছিল কুগার হেল্প করার জন্য, আর তারা দুজনে মিলে এই মনস্টারটাকে মেরে ফেলে। সবার আগে তারা দুজন মিলে সব ডুপ্লিকেটস গুলোকে শেষ করে দেয়, আর তারপরে বড় মনস্টারটাকেও মেরে ফেলে। কিন্তু তারপরেই আমরা দেখি জিনের বডিতে কিছু একটা হতে শুরু করে, আর সে নিজের হিউম্যান ফর্মে চলে আসে। আর কুগা যখন জিনের কাছে আসে, সে জিনকে দেখে বুঝতে পারে যে এতদিন ধরে এই সব প্লেয়ারদের সাথে জিন একাই ফাইট করছিল, আর অন্যদিকে সে কেবল স্যুট পরে হিরো হয়ে যাওয়ার অ্যাক্টিং করছিল। আর তারপরে কুগা কাঁদতে কাঁদতে জিনের কাছে ক্ষমা চায়, আর তাকে বলে যে আমি আসলেই বুঝতে পারছি যে হিরো হওয়া আসলে অনেক বেশি কঠিন, এটা মোটেও সহজ কোনো বিষয় না। কিন্তু এখন কুগার মনে অনেক বেশি প্রশ্ন ছিল। তখনই মিৎসুগাই তাকে নিজের ল্যাবে নিয়ে আসে, আর তাকে পুরো হিস্ট্রি জানিয়ে দেয়। সে তাকে বলে প্লেয়ার্সটা কোথা থেকে এসেছে। সে তাকে অ্যারিনা আর জেটের ব্যাপারেও জানিয়ে দেয়, আর তাছাড়া অমাগি কর্পোরেশনের যত ডার্ক সিক্রেট ছিল সেগুলোর ব্যাপারেও এখন কুগা সবকিছুই জানতে পারে। আর পুরো সত্যটা শোনার পর কুগা নিজের ফ্যামিলিকে ঘৃণা করতে শুরু করে, আর এখানে তার অনেক বেশি রাগ হতে থাকে। সে বলে যে তোমার টাকার জন্য কত বেশি নিচে নামতে পারো। কিন্তু কুগা বেশ এক্সাইটেডও ছিল, কারণ সে জানতো যে প্লেয়ার্সটা এখনো মানুষদের মধ্যেই লুকিয়ে আছে। তাই সে জিনের সাথে দেখা করে, আর তাকে বলে যে আমরা দুইজন পার্টনার হতে পারি এবং আমরা দুজন একসাথে মিলে সব প্লেয়ারদেরকে শেষ করে দিতে পারি। ভাবো জাস্ট এই জিনিসটা কত বেশি মজা হবে। আমরা আবারও ছোটবেলার মতো একসাথে মিলে কাজ করব। কিন্তু জিন তখন তাকে চুপ করতে বলে এবং তাকে বলে যে আমরা দুইজন টিমের মতো করে কাজ করতে পারবো না। কিন্তু তারপর কুগা তাকে একটা ড্রয়িং দেখায়, আর তাকে বলে যে তোমার এই রেড ফর্মটা আমার অনেক বেশি ভালো লেগেছে, আমরা তোমাকে জেটম্যান বলে ডাকবো। কিন্তু জিন তখন বলে যে এই কথাটা কাউকে বলো না, আর প্লেয়ার্সদের শেষ করা কোনো গেমের পার্ট না, এটার কারণে তোমার জীবনও চলে যেতে পারে। এরপর যখন কোনোহার জ্ঞান ফেরে, তখন সে তাদের দুজনকে মনস্টারের ব্যাপারে জিজ্ঞাসা করে। সে বলে ওই মনস্টারটা আমাকে বলেছিল যে আমাদের ফ্যামিলি এই সমস্ত প্লেয়ার্সদের বানিয়েছে, তাই আমাকে সত্যিটা জানতেই হবে। কিন্তু জিন তাকে মিথ্যা বলে যে আমরা এই ব্যাপারে কিছুই জানি না, কারণ জিন জানতো যদি কোনোহার সবকিছু জেনে যায় তাহলে কোনোহার অনেক বেশি বিপদ হতে পারে, আর এই কারণে মূলত সে কোনোহার কাছ থেকে এগুলো লুকিয়েছে। এরপরে জিন যখন বাড়িতে ফেলে, সে হানাকোকে জড়িয়ে ধরে, আর হানাকোকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। আর সে এটাও বলে যে আমি তোমার সাথে একটা ফ্যামিলি স্টার্ট করতে চাই, কারণ এখানে নিজের লাইফে ফার্স্ট টাইম জিন আসলে একটা নর্মাল মানুষের মতো লাইফ লিড করতে চাইছিল। আর হানাকো তখন তার প্রপোজালে রাজি হয়ে যায়, কারণ সেও শুরু থেকে একাই থেকেছে, তাই সে জিনের সাথে ফ্যামিলি স্টার্ট করার কথা ভাবে। আর এরপর তারা এখানে কিছুটা ইন্টিমেট হয়। তারপরে আমরা মিৎসুগাইকে দেখতে পাই। সে কুগা আর জিন দুজনকেই নিজের ফ্যাসিলিটিতে ডাকে এবং তাদের দুজনকে বলে যে এমন একটা সত্যি আছে যা তোমাদের দুজনকেই জানতে হবে। এরপর তারা একটা ভল্টের কাছে আসে, আর যখন এই ভল্টটা খোলে তখন জিন অবাক হয়ে যায়, কারণ তার সামনে কানজাকির মাথা রাখা ছিল। তখনই মিৎসুগাই বলে যে ওই দুর্ঘটনার পর কানজাকির বডি নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু তার ব্রেন তখনও কাজ করছিল, তাই আমরা তার ব্রেন এখানে এনে রেখে দিয়েছি, আর তার ব্রেন এখনো কাজ করছে। এখানে কানজাকি কিছু বলতে তো পারছিল না, কিন্তু সে যা যা ভাবছিল তা সব কম্পিউটার স্ক্রিনে দেখা যাচ্ছিল। আর এখানে সে জিনকে জিজ্ঞাসা করে তুমি কেমন আছো, আর আমি তোমাকে যে পেন্ডেন্টটা দিয়েছিলাম সেটা কি এখনো তোমার কাছে আছে নাকি তুমি সেটা হারিয়ে ফেলেছো। কিন্তু এখানে জিন কিছুই বলতে পারছিল না। সে নিজের বাবাকে এভাবে দেখে এখানে কাঁদতে থাকে। এখানে মিৎসুগাই জিনকে এটাও বলে যে আমরা কানজাকিকে এই অবস্থায় বাঁচিয়ে রেখেছি কারণ শুধুমাত্র কানজাকিই জানে যে তোমাকে কিভাবে পরবর্তী লেভেলে নিয়ে যেতে হবে। কিন্তু জিন এই সমস্ত কথায় পাত্তা দেয় না। সে বলে যে আমি শুধু এতটুকুই চাই যে আমার বাবা এখন রেস্ট নেয়। এই জন্য সে কানজাকির মাথা ওখান থেকে নিয়ে যেতে থাকে। আর লাস্টবারের মতো এখানে কানজাকি জিনকে জিজ্ঞাসা করে যে তুমি ঠিক আছো তো। তখনই জিন বলে যে হ্যাঁ আমি ঠিক আছি, আর আমি ভালো ভালো খাবারও খাচ্ছি, আর এখন আমি অনেক ভালো একটা জায়গায় থাকি। এগুলো বলার সময় জিন এখানে অনেক কান্না করছিল, কারণ জিন এখানে জানতো যে এখনই সে শেষবারের মতো তার বাবার সাথে কথা বলছে। অন্যদিকে আমরা দেখি সেজি জিনের ব্লাড নিয়ে এসেছিল, আর এরপর সে তার ডিএনএ দিয়ে দুটো ক্লোন বানায়, কারণ সেজির ওই পেন্ডেন্টটা চাই যেটা কোনোহার কাছে ছিল। তাই সে জিনের দুটো ক্লোন পাঠিয়ে দেয় অমাগি ম্যানশনে, আর একটা ক্লোন সোজা কোনোহার বেডরুমে চলে যায় আর তার কাছ থেকে সেই পেন্ডেন্টটা ছিনিয়ে নেয়। তখন কোনোহা ভাবতে থাকে যে জিন আমার সাথে এত খারাপ বিহেভিয়ার কিভাবে করতে পারে। কিন্তু তখন আমরা দেখতে পাই যে যখন এই দুটো ক্লোন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন ওখানে জিন আর কুগা দুজনেই চলে আসে, আর তারা দুজনে মিলে একটা ক্লোনকে শেষ করে দেয়। কিন্তু দ্বিতীয় ক্লোনটা পেন্ডেন্ট নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা দুজনে কোনোহার কাছে আসে তাকে হেল্প করার জন্য। কিন্তু কোনোহা এখানে জিনকে দেখার পর ঘাবড়ে যায়। সে বুঝতেই পারছিল না যে তার জিনের উপরে ট্রাস্ট করা উচিত নাকি উচিত না। কিন্তু এখানে তাদের কেউই জানতো না যে হিরো এদের পুরো বডির ভেতরে অনেকগুলো বোম রেখে দিয়েছিল। আর যখন তারা তিনজনেই বাড়ির ভেতরে ছিল তখন জিরো সবগুলো বোম ব্লাস্ট করে দেয়। আর জিরোর তখন মনে হচ্ছিল যে সে এই তিনজনকেই মেরে ফেলেছে। আর অন্যদিকে হানাকো নিজের প্যারেন্টসদেরকে বলে যে আমি একজনকে ভালোবাসি আর আমি আমার পুরো লাইফ তার সাথেই কাটাতে চাই। কিন্তু তার প্যারেন্টস এতে রাজি হয় না। কিন্তু তখন হানাকো বলে এটা আমার লাইফ, তাই আমি যেটা চাই সেটাই করব। আর হানাকোর এখানে এমন মনে হচ্ছিল যে জিন ছাড়া কেউই
দিলটাকে বোঝে না ভাই, এটা লিটারালি আমার লাভ লাইফের মতো হয়ে যাচ্ছে। যাই হোক, এরপরে সে জিনের কাছে ফিরে আসে আর তাকে বলে যে আমরা দুজনে মিলে একটা ফ্যামিলি স্টার্ট করতে পারি, আর আমি প্রমিস করছি যে আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। যা শোনার পর জিন তাকে কিস করে, কারণ জিনও একটা ফ্যামিলি স্টার্ট করতে চাইছিল। অন্যদিকে সেজির কাছে এখন প্রত্যেকটা জিনিস ছিল যা তার প্রয়োজন ছিল। সেজির কাছে প্লেয়ারদের এমন একটা আর্মি ছিল যারা হিউম্যানদের মধ্যে লুকিয়ে থাকতে চায় না, আর তার কাছে ওই পেন্ডেন্টটাও আছে যার মধ্যে রেড স্টোন আছে। এখানে সেজির প্ল্যান ছিল যে সে প্লেয়ারদের ব্যাপারে পুরো ওয়ার্ল্ডকে জানিয়ে দিবে, যাতে সে পুরো ওয়ার্ল্ডটাকে বদলে দিতে পারে আর পুরো ওয়ার্ল্ড বা পৃথিবীর উপরে কন্ট্রোল করতে পারে। এরপরে আমরা দেখি যে একদিন ইভিল কমিউনিটির যে মাস্টার, সে জিনের সাথে কন্ট্যাক্ট করে আর তার সাথে মিট করার জন্য তাকে একটা জায়গায় ডাকে। সে জিনকে বলে আমাদের যে কোনো ভাবেই হোক না কেন সেজিকে থামাতে হবে, আর জিনও তার কথায় রাজি হয়ে যায়, কারণ সেও জানতো যে কোনো ভাবে সেজিকে আটকাতেই হবে, তা না হলে সে পুরো পৃথিবীটাকেই শেষ করে দিবে। অন্যদিকে আমরা দেখি কুগা সুইমিং পুলের সাইডে দাঁড়িয়েছিল আর এখানে কুনুহা পানিতে চিত হয়ে ভাসছিল। সে সিলিং এর দিকে তাকিয়ে এক মনে জিনের কথা ভাবছিল। তারপর সে নিজের বডিটাকে উল্টো করে কিছুক্ষণের জন্য দম ধরে রাখার চেষ্টা করে, কিন্তু কুগার মনে হয় যে কোনোহা হয়তো ডুবে যাচ্ছে, তাই সে তখনই তাকে হেল্প করতে যায়। কিন্তু তখন কোনোহা বলে আরে আমি ঠিক আছি, আমি শুধু প্র্যাকটিস করছিলাম, কারণ নেক্সট উইকেই আমার সুইমিং এর টেস্ট আছে আর আমি সবার সামনে লজ্জিত হতে চাই না, তাই আমি আমার বেস্টটা দিচ্ছি। এটা শোনার পর কুগা চুপ হয়ে যায় আর কিছুক্ষণের জন্য ভাবতে থাকে যে তার বোন আসলে কি বলছে। তারপর সে নিজের বোনকে বলে আমার দৃষ্টিতে জাস্টিস সেটাই যখন আমি কোনো ক্রিমিনালকে ধরে ফেলি আর তারপর সবাই আমার নামের প্রশংসা করে, কারণ আমি ক্রিমিনালদের এই জন্যই ধরতে চাইতাম যাতে সবাই আমার ফ্যান হয়ে যায়। একসময় এই কথাটা তুমি আমাকে বলেছিলে, কিন্তু আমি প্রমিস করছি যে এখন আমি এমন হিরো হব না, আমি এমন একটা হিরো হব যে কাজের বিনিময়ে কারো কাছেই কিছু চাইবে না। এটা শোনার পর কোনোহা হালকা স্মাইল করে আর ওখান থেকে চলে যায়। এটা দেখে কুগা বুঝতে পারে যে তার বোন এখনো তার উপরে ট্রাস্ট করে না, তাই কুগা ডিসাইড করে যে সে এমন একটা হিরো হয়ে দেখাবে যে হিরোকে সে ছোটবেলায় টেলিভিশনে দেখতো। এরপরে সে নিজের টিমের কাছে চলে যায় আর তাদেরকে বলতে থাকে যে এই স্যুটের মধ্যে তার কি কি চেঞ্জ দরকার, কিন্তু তখনই তার টিমের একজন মেম্বার তাকে জানায় যে কোনোহাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তখনই জিরো কুগার সাথে কন্ট্যাক্ট করে আর তাকে বলে যে আমি জানি তোমার বোন কোথায় আছে, আমি তার লোকেশনও তোমাকে বলতে পারি। আর কুগা ডিসাইড করে যে সে ওই লোকেশনে যাবে, কিন্তু হায়ামি বলে আমরা জিরোর কথা পুরোপুরি ট্রাস্ট করতে পারি না, হতে পারে সে তোমাকে ট্র্যাপে ফেলার ট্রাই করছে। তখন কুগা বলে আমি সেটা জানি, কিন্তু আমাকে যেভাবেই হোক না কেন কোনোহাকে খুঁজে বের করতে হবে, আর হতে পারে সেখানে আমি কোনো না কোনো লিড পেয়েই যাব, তাই আমি ওখানে গিয়ে চেক করতে চাই। এরপরে কুগা জিনকে কল করে আর তাকে কথা জানিয়ে দেয়, আর জিনও তখন হানাকোকে বলে আমার একটা কাজের জন্য বাইরে যেতে হবে আর এটার কারণ আমি পরে এসে তোমাকে বলবো। এদিকে কুগা একটা পার্কিং লটে আসে, কারণ এখানেই জিরো তাকে ডেকেছিল। আর যখন সে জিরোর সাথে মিট করে তখন জিরো বলে তোমাকে আমার সাথে যেতে হবে, তুমি যদি আমার সাথে যাও তবেই তুমি তোমার বোন পর্যন্ত পৌঁছাতে পারবে। কুগা তখন তার সাথে গাড়িতে বসে পড়ে, আর অন্যদিকে তার টিম কিন্তু অনবরত তাকে ট্র্যাক করছিল আর তার টিমের মেম্বাররাও তার পিছু নিতে শুরু করে। কিন্তু জিরো গাড়িতে বসার পর কুগাকে বলে আমি তোমার একটা টেস্ট নিব, কিন্তু কুগা কোনো টেস্ট দিতে রাজি ছিল না। সে বলে যে আমি জাস্ট আমার বোনকে চাই, কিন্তু গাড়ি যখনই রেড সিগন্যালে থামে তখনই জিরো কুগার ফেসের উপরে একটা স্প্রে করে, যার পরে কুগা এখানে আর কিছুই দেখতে পাচ্ছিল না। কিছুক্ষণের মধ্যেই সে এখানে অজ্ঞান হয়ে যায় আর তখন কুগার টিমও তার সিগন্যাল হারিয়ে ফেলে, যার পর তারা কুগাকে ট্র্যাক করতে পারে না। তারা তখন হায়ামিকে বলে সিগন্যালের কি হলো। হায়ামি তাদের বলে যে আমাকে একটু টাইম দাও, কারণ সিগন্যাল কোনো কারণে জ্যাম হয়ে গেছে। কিন্তু আসলে হায়ামি নিজেই ওই সিগন্যালটাকে জ্যাম করে দিয়েছিল, কারণ সে এটা চাইছিল না যে কেউ কুগাকে ট্র্যাক করুক। এরপর যখন কুগার চোখ খোলে তখন তার মাথাটা একটু ব্যথা করছিল আর কুগা দেখে যে কেউ একজন একটা মাইক্রোফোন তার কানের কাছে লাগিয়ে দিয়েছে আর তার কাছে একটা ওয়েপনও আছে। তারপর জিরো তার মাইক্রোফোন দিয়ে তার সাথে কথা বলতে থাকে আর তাকে জানায় যে তোমার নতুন টেস্ট এখানেই হতে চলেছে আর আমি ওই ওয়েপনটা তোমাকে দিয়েছি, কিন্তু মনে রেখো এখানে কোনো সিগন্যাল নেই, তাই তুমি কাউকে নিজের হেল্পের জন্য ডাকতে পারবে না আর এই টেস্টটা তোমাকে একাই দিতে হবে। এরপরে কুগা রুম থেকে বাইরে করিডোরে চলে আসে আর অন্য একটা রুমে চলে যায়। এখানে সে দেখে যে এই রুমে অনেকগুলো মেয়ে ছিল। সে নিজের ওয়েপনটা তখন লুকিয়ে ফেলে। তখন এখানে জিরো তাকে বলে আমি এই সব মেয়েদেরকে কিডন্যাপ করেছি, কারণ এরা সবাই তোমার অনেক বড় ফ্যান, কিন্তু এরা জানে না যে এরা কিডন্যাপ হয়ে গেছে। এখন তোমার কাছে দুটো অপশন আছে, হয় তুমি এদের সবাইকে বাঁচাবে অথবা তুমি তোমার নিজের বোনকে খুঁজে বের করবে। কিন্তু মনে রেখো আগের টেস্টে তুমি কি করেছিলে, তুমি নিজের বোনকে বাঁচানোর ট্রাই করেছিলে আর এই কারণে কিন্তু 3 জন মারা গিয়েছিল। এখন তুমি কি করবে? তবে আমরা দেখতে পাই এখানে সব মেয়েরা কুগাকে দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে। আসলে এরা কেউই জানতো না যে এরা সবাই কিডন্যাপড হয়ে গেছে। কুগা তখন বুঝতে পারে যে জিরো তার পপুলারিটির সুযোগ নিচ্ছে আর তাই মূলত এই সব মেয়েরা এখানে এসেছে। তখনই একটা মেয়ে কুগার অটোগ্রাফ চায়, কিন্তু কুগা তাকে কোনো আনসার দেয় না। কুগা তখন সোজা ওয়াশরুমে চলে যায়। কুগা নিজেকে মিররে দেখছিল আর নিজের মুখে পানি দিচ্ছিল। কুগা ভাবতে থাকে যে তার এখন কি করা উচিত, হয় সে নিজের বোনকে বাঁচানোর জন্য যাবে, না হলে সে এই মেয়েদেরকে বাঁচাবে, কারণ সে এই কথাটা ভালো মতোই জানতো যে জিরো নিজের টেস্ট কমপ্লিট করার জন্য যে কোনো মানুষের জীবন নিয়ে নিতে পারে। তাই কুগাকে নিজের বোনকে খুঁজতে হবে, কিন্তু তার সাথে তাকে এই সমস্ত মেয়েদেরকেও বাঁচাতে হবে। এই জন্য সে পেছনের দরজা দিয়ে বাইরে
বের হয়ে এখান থেকে বের হওয়ার রাস্তা খোঁজে, কিন্তু সেখানে অলরেডি একটা মেয়ে ছিল। আর সে কুগাকে বলে, আমার মনে হচ্ছে এই জায়গাটা আমাদের জন্য সেফ না, কারণ এইখানে কোনো সিগন্যাল নেই আর এইখানে আমরা ছাড়া আর কেউই নেই। তার দেয়ালের কাছে নিয়ে যায় আর ওই ওয়ালটাকে পুশ করে দেখায় যে দেখো এখানে একটা গোপন দরজা আছে, আমরা দুজনে এখান থেকে বেঁচে পালাতে পারি। কিন্তু এখানে কুগার মনে পড়ে যে জিন ওই পুরো ফ্যামিলিকে কিভাবে বাঁচিয়েছিল। তাই কুগা বলে যে তুমি এখান থেকে চলে যাও, আর যাওয়ার পর সোজা পুলিশের সাথে কন্ট্যাক্ট করবে যেন তারা এসে এখানে থাকা সবাইকে বাঁচায়। আর ততক্ষণে আমি চেষ্টা করতে থাকবো যেন আমি সবাইকে নিয়ে এই দরজা দিয়ে বাইরে বেরিয়ে যেতে পারি। যখনই কুগা সব মেয়েদের কাছে আসে সে দেখে যে আরো একটা সিক্রেট রুম ওপেন হয়ে গেছে, কিন্তু এই রুমটা একটা বেডরুম ছিল। আর এখানে এই বেডরুমটা দেখার পর সবাই অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। তখনই হঠাৎ করেই একটা মেয়ে কুগাকে বলে, কেননা আমরা দুজনে মিলে এই বেডে যাই। মানে এই মেয়েটা কুগার সাথে পার্সোনাল টাইম কাটাতে চাইছিল, আর ওই মেয়েটা কিন্তু আগেই বেডে চলে গিয়েছিল। আর তখনই একটা সিমেন্টের বিশাল ব্লক ওই বেডের উপরে এসে পড়ে, যার কারণে ওই মেয়েটা ওখানেই মারা যায় আর ওই মেয়েটার রক্ত চারপাশে ছড়িয়ে পড়ে। এটা দেখার পর প্রত্যেকটা মেয়ে প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায় আর ওই জায়গাটা থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে, কিন্তু কুগা তাদের সবাইকেই শান্ত থাকতে বলে, কারণ হতে পারে এখানে আরো অনেক ট্র্যাপ আছে যার ফলে এক এক করে সবাই মারা যেতে পারে। কিন্তু সবাই এত বেশি প্যানিকড বা ভয় পেয়ে গিয়েছিল যে কেউই এখানে কুগার কথা শুনছিল না। আর তখন একটা মেয়ে যে একটু আগে তার অটোগ্রাফ চাইছিল সে তাকে একটা থাপ্পড় মারে। সে বলে, এই সবকিছু তোমার কারণে হয়েছে, তুমি যদি জানতেই যে এখানে আমাদের ক্ষতি হতে পারে তাহলে তুমি কেন আমাদের এটা আগে বলনি, আর তুমি এখানে আমাদেরকে কেন রেখেছো। কিন্তু তখনই সেখানে একটা দরজা ওপেন হয় আর সবাই সামনে একটা লিফট দেখতে পায়। সবাই এটা ভাবে যে আমরা লিফটের মাধ্যমে এখান থেকে বেরিয়ে যেতে পারবো, কিন্তু যখনই তারা করিডোরের ভেতরে আসে তখনই লিফটের দরজা বন্ধ হয়ে যায় আর কুগাও তাদের সাথে এখানে ফেসে যায়, কারণ রুমের দরজাটাও এখন খুলছিল না। কিন্তু একটা মেয়ে ছিল যে রুমের ভেতরেই আটকা পড়ে গিয়েছিল, আর এই মেয়েটা জেনে শুনেই রুমের ভেতরে ওয়েট করছিল, কারণ সে কুগার বিহেভিয়ার দেখার পর বুঝে গিয়েছিল যে এইখানে কিছু একটা গড়বড় আছে। আর তখনই করিডোরের কাছে একটা রোবট চলে আসে তাদের উপরে অ্যাটাক করার জন্য। আর তখন জিরো কুগাকে বলে, তোমার কাছে দুটো অপশন আছে, হয় তুমি পালিয়ে লিফটের কাছে যাও যাতে তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারো, না হলে তোমাকে এখানে একাই ফাইট করে সবাইকে বাঁচাতে হবে। কুগা তখন নিজের ওয়েপনটাকে ইউজ করে রোবটটার উপরে অ্যাটাক করার জন্য, কিন্তু এখানে কুগাকে নিজেরও খেয়াল রাখতে হতো, কারণ এই রোবটটা জাস্ট একটা সিঙ্গেল পাঞ্চ করেই তাকে মেরে ফেলতে পারতো। কুগা চাইলে এখান থেকে পালাতে পারতো, কিন্তু সে এখানকার সবাইকে বাঁচাতে চাইছিল। কিন্তু জিরো তখন তাকে নিয়ে হাসতে থাকে আর তাকে বলে যে তুমি কোনোদিনও হিরো হতে পারবে না। আর এখানে আমরা জানতে পারি যে কোনোহা এখন আকিমির বাড়িতে ছিল, আর আকিমি তাকে বলে, অমাগি কর্পোরেশনের লোকেরা আমার কাছে এসেছিল, ওরা আমাকে অনেক টাকা দিয়েছিল আর বলেছিল যে আমার ফেস থেকে স্কার বা দাগ রিমুভ করে দিবে, কিন্তু আমি ওদের সব টাকা রিটার্ন করে দিয়েছি, তাদের কাছ থেকে আমি ওই সার্ভিসটা নিইনি। কোনোহা তখন ওই লেটারটা পড়ছিল যেটা জিন আকিমিকে লিখেছিল। সেই লেটারটা পড়ার পর সে বলে যে এখানে কিছু একটা গন্ডগোল আছে, কারণ আমি যতদিনই জিনের সাথে মিট করেছি আমি একবারের জন্য তার প্যারেন্টসদেরকে দেখিনি। এই কথাটা শোনার সাথে সাথে আকিমিরও সন্দেহ হয় জিনের উপরে, কিন্তু তখনই শহরে যতগুলো স্ক্রিন ছিল সেই সকল স্ক্রিনের উপরে সেজির ছবি চলে আসে। এখানে সেজি সবাইকে বলে, তোমরা হিউম্যানসরা আমাদের মতো প্লেয়ার্স বা মনস্টারদের বানিয়েছো, কিন্তু তারপর তোমরা আমাদেরকে মরার জন্য ছেড়ে দিয়েছো, আর দেখতে গেলে তোমরা জাস্ট আমাদেরকে ইউজ করেছো। তাই এখন মানুষদের মধ্যে যত প্লেয়ার্সরা মিশে আছো তারা সবাই আমার কথা শুনো, এখন লুকিয়ে থাকার আর কোনো দরকার নেই, আমরা সবাই মিলে হিউম্যানদের সামনে আসবো আর আমরা সকল হিউম্যানদেরকে শেষ করে দিব। কিন্তু এটা শোনার পর সব মানুষদের মনে হচ্ছিল যে সেজি হয়তো এখানে জাস্ট মজা করছে, কিন্তু তখনই একটা প্লেয়ার নিজের আসল রূপে চলে আসে আর হিউম্যানদের উপরে অ্যাটাক করতে থাকে। আর দেখতে দেখতে যত মনস্টার ছিল যারা নর্মাল হিউম্যান সেজে মানুষদের মধ্যে বসবাস করছিল তারা সবাই নিজেদের আসল রূপে চলে আসে আর মানুষদেরকে মারতে শুরু করে। তখন জিন আকিমিকে কল করে আর তাকে বলে যে ঘরেই থাকো, আর এখানে আকিমির থেকে সে জানতে পারে যে কোনোহাও তার সাথেই আছে। সে তাদের দুজনকেই বলে ঘরের মধ্যেই থাকো আর ঘর থেকে ভুলেও একদম বাইরে বের হয়ো না। এরপরে জিন নিজের অ্যাক্টিভেশন গাম খেয়ে নেয় আর একটা বিল্ডিং এর উপরে চলে যায়, আর এখানে জিরো একটা ছোট্ট বাগ বা পোকার মাধ্যমে জিনের উপরে নজর রাখছিল। পাশাপাশি সে কুগাকেও দেখছিল যে কুগা কি করছে। কুগা রোবটের সাথে ফাইট করেই যাচ্ছিল, কিন্তু রোবটের সাথে ফাইট করতে করতে অ্যাক্সিডেন্টলি দুটো মেয়ে মারা যায়, কিন্তু তা সত্ত্বেও কুগা সবাইকে রেখে পালায় না, বরং সে রোবটের সাথে ফাইট করেই যাচ্ছিল। যা দেখার পর জিরো অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল, কারণ জিরোর মনে হয়েছিল যে কুগা সব মেয়েদের রেখে ওখান থেকে পালিয়ে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাই জিনকে, যে তখন নিজের জেড ট্রুপে চলে আসে আর তারপর প্রত্যেকটা মনস্টারকে মারতে শুরু করে। তার স্পিড এতটাই বেশি ছিল যে মানুষরা তাকে দেখতেই পাচ্ছিল না, কিন্তু সেজি তখন তাকে দেখে নেয়। সে সব ক্যামেরাকে ফোকাস করে জিনের উপরে আর সে তখন সবাইকে বলে, দেখো একটা মনস্টার অন্য মনস্টারের সাথে ফাইট করছে যাতে সে মানুষদেরকে বাঁচাতে পারে। এখানে জিন সব মানুষদেরকে বলে যে তোমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত, কিন্তু সবাই জিনকে দেখেই ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারছিল না যে তাদের এখন কি করা উচিত। তখন সেজি সবাইকে বলে জেটকে বানানোর পেছনে অমাগি কর্পোরেশনের লোকেরাই ছিল, আর এখানে হানাকো টিভিতে জিনকে দেখে ফেলে আর তার আসল রূপের কথা জানতে পারে। কিন্তু তখনই সেখানে সে রিয়েলাইজ করে যে সেখানে কেউ একজন ছিল, কিন্তু সে কিছু করার আগেই ওই লোকটা তাকে অজ্ঞান করে নিজের সাথে নিয়ে যায়। অন্যদিকে সেজি সবাইকে এই কথাটাও বলে দেয় যে
অমাগি কর্পোরেশনই এই প্লেয়ারদেরকে বানিয়েছিল আর জেটকেও তারাই বানিয়েছিল। সেজি বলতে থাকে এখন যত মানুষ মরতে চলেছে তার কারণ হবে অমাগি কর্পোরেশন, কারণ তারাই এই সব কিছু শুরু করেছিল। অন্যদিকে এবার আমরা কুগাকে দেখি যে নিজের গান বা বন্দুক ইউজ করে রোবটদের জয়েন্টস গুলোর উপরে অ্যাটাক করতে থাকে, আর তারপর সে নিজের ওয়েপনটাকে শর্ট বা তরোয়ালে কনভার্ট করে রোবটটার উপরে অ্যাটাক করে। কিন্তু এখানে সে যতবারই রোবটের উপরে অ্যাটাক করছিল সে ততবারই পেইন ফিল করছিল। কিন্তু কুগার ফার্স্ট টাইমে বেশ ভালোই লাগছিল, কারণ প্রথমবারের মতো সে রিয়েলাইজ করতে পারছিল যে আসল হিরো হলে কেমন লাগে। কুগা তখন নিজের শর্টের সাহায্যে ওই রোবটের উপরে অ্যাটাক করে আর তার গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে কেটে ফেলে। আর তখনই কুগা বুঝতে পারে যে এটা মূলত কোনো রোবট না, এটা আসলে একটা প্লেয়ার বা মনস্টার। প্লেয়ারটা সাডেনলি কুগার উপরে অ্যাটাক করে আর তাকে পেছনে ঠেলে দেয়, কিন্তু কুগা আবারও উঠে অ্যাটাক করতে যায়। সে তখন নিজের শটটাকে গানে সুইচ করে আর সোজা রোবটটির মাথায় ফায়ার করে, যার ফলে এই প্লেয়ারটা মারা তো যায় কিন্তু তার মাথার ভেতর থেকে একটা ছোট্ট পোকা বাইরে বেরিয়ে আসে। এরপরে আমরা দেখি যে ইচিরোর কষ্ট হচ্ছিল, কারণ যত পোকা বা বাগস বের হচ্ছিল তারা সবাই ইচিরোর সাথে কানেক্টেড ছিল। অন্যদিকে সায়ামা সবার সামনে আসে আর সবাইকে শান্ত থাকার জন্য বলে, আর জিনো তখন নিজের হিউম্যান ফর্মে চলে আসে, কিন্তু সবাই বলতে থাকে যে এটা একটা মনস্টার, একেও মেরে ফেলো। তখন সায়ামা বলে আমরা একে অ্যারেস্ট করছি, কারণ সায়ামা জানতো সে যদি এখন এরকমটা না করে তাহলে এখানে যত মানুষ আছে তারা সবাই মিলে জিনকে মেরে ফেলার ট্রাই করবে। অন্যদিকে একটা মেয়ে কুগার সামনে চলে আসে যাকে একটা বাগ কন্ট্রোল করছিল, তাই মেয়েটা কুগাকে জিরোর কাছে নিয়ে যায়। জিরো যখন কুগার সাথে মিট করে তখন তাকে পুরো সত্যটা জানিয়ে দেয়। সে বলে যে আমি তোমার ফ্যামিলিকে এই জন্যই ঘৃণা করি কারণ তোমার বাবার জন্যই আমার ছেলের এই অবস্থা হয়েছে। কুগা তাকে জিজ্ঞাসা করেছে তোমরা দুজনেই কি প্লেয়ার্স? তখন জিরো বলে আমরা দুজনে হিউম্যান, কিন্তু আমরা সার্ভাইভ করার জন্য নিজেদের বডিতে প্লেয়ার্সের ডিএনএ ইউজ করেছিলাম। তখন জিরোর মনে পড়ে যায় যে কিভাবে প্লেয়ার্সরা আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল। তখন ভাবা হয়েছিল যে ল্যাবটাকে ডিস্ট্রয় করে দেওয়া হবে সব কিছু হাইড করে দেওয়ার জন্য, আর তখন শিজো মানে কুগার বাবা তাদের দুজনকে মারার জন্য সেখানেই ছেড়ে চলে গিয়েছিল। জিরো নিজের ছেলের ভিতরে প্লেয়ার্সের ডিএনএ পুশ করে দিয়েছিল যাতে সে নিজের ছেলেকে বাঁচাতে পারে। তারপরেও এরা অনেক বছর পর্যন্ত সেই ল্যাবের ভেতরেই আটকে পড়েছিল, কিন্তু তারপরে একদিন সেজি আসে আর এদের দুজনকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। জিরো বলে যে আমি চাই যে তুমি নিজে নিজের বাবাকে মেরে ফেলবে, তাহলেই আমার রিভেঞ্জ কমপ্লিট হবে। তখন সেখানে হায়ামিও চলে আসে, আর হায়ামিকে দেখার পর কুগা বুঝে যায় যে হায়ামি শুরু থেকেই জিরোর জন্য কাজ করছিল। তখন ওই মেয়েটা নিজের মাথার উপরে বন্দুক রাখে যা ইচিরো তাকে দিয়েছিল, আর হায়ামি কুগাকে বলে চিন্তা করো না, আমরা তোমাকে মারবো না, কারণ সামনেই তোমাকে অমাগি কর্পোরেশনের নতুন হিরো হতে হবে, মানে তাদের হেড হতে হবে, আর ওয়ার্ল্ডের সবাই তোমাকে হিরোর মতো করেই ট্রিট করবে, কিন্তু পেছন থেকে পুরো অমাগি কর্পোরেশনকেই আমি কন্ট্রোল করব। অন্যদিকে কুগার বাবা মিডিয়ার সামনে এসে সবাইকে বলে সেজি আমাদের কোম্পানির ব্যাপারে আর প্লেয়ার্সদের ব্যাপারে যা যা বলেছে সবকিছুই মিথ্যা, কিন্তু এখানে ইচিরোর বাঘটাকে সে কন্ট্রোল করছিল, আর সে এখানে সবাইকে বলে দেয় যে সেজি কোম্পানির ব্যাপারে যা যা বলেছে সেই সবকিছুই আসলে সত্যি। মিডিয়ার সামনে তখন সে অনেকগুলো ডকুমেন্টসও দেখায় আর বলে যে প্লেয়ারদেরকে আমরাই বানিয়েছিলাম, যার কারণে আমাদের কোম্পানি প্রচুর লিগ্যাল ফান্ডিংও পেয়েছিল। তাছাড়া আমরা অনেক ওয়েপনসও বানিয়েছি, যে ওয়েপনগুলোকে আমরা এনিমি কান্ট্রিকে সেল করে দিয়েছি। আর সব কথা জানিয়ে দেওয়ার পর সে সবার সামনে নিজের মাথায় গুলি করে, আর জিরো বলতে থাকে যে আমাদের কুগাকেও মারতে হবে, কিন্তু হায়ামি তাকে সেটা করতে বারণ করে। আর তারা দুজনে যখন নিজেদের মধ্যে তর্ক করছিল তখন আমরা দেখি যে কুগা নিজের ওয়েপনটাকে শর্ট মোডে অ্যাক্টিভ করে ফেলে, আর যখনই এই মেয়েটার হাত থেকে তার ওয়েপনটা পড়ে যায় তখনই কুগা সেটাকে ধরে নেয় আর তখনই হায়ামির উপরে সে অ্যাটাক করে ফেলে। এরপর সে আবারও ওটাকে বন্দুকে কনভার্ট করে আর এখানে ইচিরো আর জিরোর উপরে ফায়ার করে। তখন হায়ামি কুগাকে বলে যে তুমি আমার উপরে কেন অ্যাটাক করলে? আমি তোমাকে সবার সামনে হিরো বানাতে পারতাম, আমি তোমার জন্য একটা প্ল্যানও বানিয়েছিলাম, কিন্তু কুগা বলে আমি তোমাকে ঘৃণা করি কারণ তুমি আমাকে ধোকা দিয়েছো, শালা একটা গে। কিন্তু একটা টাইম ছিল যখন আমি তোমাকে আমার বড় ভাই ভাবতাম, কিন্তু আমিও ভাবতে পারিনি যে তুমি আমাকেই ধোকা দিবে। এরপর কুগা আরো একবার তার উপরে অ্যাটাক করে এবং তাকে এখানেই মেরে ফেলে। জিরো আর তার ছেলে দুজনেই মারা গিয়েছিল, কিন্তু মরার সময় দুজনে একে অপরের হাত ধরে নেয়, আর এখানে জিরো স্মাইল করছিল কারণ সে ফাইনালি অমাগি ফ্যামিলির বিরুদ্ধে রিভেঞ্জ নিয়ে নিয়েছিল। এরপরে কুগা সেই মেয়েটাকে নিয়ে বাইরে চলে আসে। বাইরে আসার পর সে দেখে যে তার টিমের মেম্বারসরা ওখানেই আছে। তারা জিজ্ঞাসা করে যে কি হয়েছিল, কিন্তু কুগা বলে আমি তোমাদের কিছুই এক্সপ্লেন করতে পারবো না। কিন্তু তখন তার টিমের মেম্বাররা জানায় যে আমরা স্যুটটাকে আরো বেশি আপডেট করে দিয়েছি, আর কুগা তখন সেই স্যুট পরে নেয় এবং সবাইকে বলে এই মেয়েটার খেয়াল রাখো। এতটুকু বলেই সে প্রেস কনফারেন্সে চলে যায়। এদিকে আমরা দেখি যে সেজি কুগার বাবার সাথে মিট করার জন্য আসে, কিন্তু কুগার বাবা অলরেডি একটা আর্মি রেডি করে রেখেছিল সেজির জন্য, আর তারা তখন সেজির উপরে অ্যাটাক করে। কিন্তু এখানে সেজির সাথে একটা প্লেয়ার ছিল যে সব বুলেটস নিজের উপরে নিয়ে নেয়, এতে করে সেজির কিছুই হয় না। তারপর সেজি কুগার বাবার কাছে চলে আসে আর বলে যে এটা কোনো ওয়ে না নিজের গেস্টদেরকে ওয়েলকাম করার। অন্যদিকে কুগার টিমমেটসরা তাকে জানায় এমন মনে হচ্ছে তোমার বডির ভেতরে অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে, তাই তারা তাকে এই স্যুটটা খুলে তাকে ফিরে আসতে বলে। কিন্তু কুগা বলে না, আমার আরো পাওয়ার দরকার। আর এখানে জিনো চলে আসে সেজির সাথে মিট করার জন্য। সে এখানে সেজিকে বোঝায় যে নিজের ফাইট এখানে
এখানেই থামিয়ে দাও। কিন্তু সেজি বলে যে তোমরা আমাদের মাঝখানে ইন্টারাপ্ট করো না। আর তারপর সে হঠাৎ করেই জিনের সাথে ফাইট করতে শুরু করে। আর সেজির স্পিড এখানে এতটাই বেশি ছিল যে কেউই তাকে দেখতে পাচ্ছিল না। তখন সেজি বলে তোমার পাওয়ার এতটাও বেশি না যে তুমি আমাকে হারাতে পারবে। আর তখনই সে জিনের চেস্টে বা বুকের ভেতরে অ্যাটাক করে। সে নিজের পুরো হাতে জিনের ভেতরে ঢুকিয়ে দেয়। আর সে যে জিনিসটা চাইছিল সেই জিনিসটা যখন সে পেয়ে যায় তখন সে নিজের হাতটা বের করে নেয়। আর বেসিক্যালি এটা ওই জিনিস ছিল যেটা সে জিনের বডির ভেতরে আগেই গেঁথে দিয়েছিল। এখন এই জিনিসটা পুরোপুরি লাল হয়ে গিয়েছিল। আর এটা ছাড়া জিন তার রেড ফর্মে আসতে পারতো না। এরপরে এখানে সেজি জিনকে বলতে থাকে যে কানজেকি যদিও তোমাকে হিউম্যানের মতো করেই বড় করতে চেয়েছিল আর একজন ভালো মানুষ বানাতে চেয়েছিল, কিন্তু তারপরেও সে কেন তোমার বুকের ভেতরের এই রাস্তাটা খোলা রেখেছিল? হয়তো সে নিজেও তোমাকে বিশাল একটা মনস্টারে বদলে যেতে দেখতে চেয়েছিল। সে দেখতে চেয়েছিল যে তোমার পাওয়ার আসলে ঠিক কতটা বেশি। কিন্তু জিনের এইসব কথা শুনে অনেক বেশি কষ্ট হচ্ছিল। তখন সেজি বলে তোমার হোয়াইট ফর্মে তুমি আমাকে হারাতে পারবে না। আর তুমি যদি এই স্টোনটা চাও তাহলে তোমাকে আমার সব কথা শুনতে হবে। আর তোমাকে নিজের ভেতরে থাকা ওই মনস্টারটাকে বাইরে আসতে দিতে হবে। আর তোমাকে তখন এমন একটা মনস্টার হয়ে যেতে হবে যা সকল মানুষদেরকে শেষ করে দিবে। অন্যদিকে এখানে কোনোহা আকিমিকে বলে আমাদেরকে এখান থেকে যেতে হবে। আকিমি তখন তাকে বারণ করে দিয়ে বলে যে এখন বাইরে যেও না, বাইরে অনেক মনস্টার আছে। কিন্তু কোনোহা তাকে বলে যে বাইরে জিন আর কুগা দুজনেই মনস্টারদের সাথে ফাইট করছে, তাই আমাকেও যেতে হবে ওদেরকে হেল্প করার জন্য। আর এটা বলেই সে ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। এদিকে কুগা এখানে আসা মাত্রই সেজির উপরে অ্যাটাক করে, কিন্তু সেজি ওখান থেকে পালিয়ে যায়। আর তার সাথে যে প্লেয়ারটা ছিল সে কুগার উপরে অ্যাটাক করে, কিন্তু কুগার পাওয়ার এখন এতটাই বেশি ছিল যে সে জাস্ট একটা সিঙ্গেল হিটেই এই প্লেয়ারটাকে শেষ করে দেয়। আর এখানে যত মিডিয়ার লোক ছিল তারা কুগাকে দেখে ভাবছিল যে কুগাই হলো তাদের আসল হিরো। তখন কুগা জিনের কাছে যায় আর জিন তাকে বলে যে রেড স্টোনটা সেজির কাছে আছে, ওটা আমাকে এনে দাও। আর কুগা তখন সেজিকে খুঁজতে শুরু করে আর সে কিছুক্ষণ পর সেজিকে খুঁজেও পেয়ে যায়। যখন সে রেড স্টোনটা দেখে তখন তার মনে পড়ে যে এই টাইপের রেড স্টোন সে ওই পেইন্ডেন্টের ভেতরেও দেখেছিল যেটা আগে জিনের কাছে ছিল। তখন মিডিয়ার সামনে কুগার বাবা সবাইকে এটা বলছিল যে জিনই মূলত সকল মানুষদেরকে মেরেছে। আর তারপরে সে নিজের আর্মিকে বলে জিনকে মেরে ফেলতে। আর পাশাপাশি সে নিজের ছেলেকেও এখানে অর্ডার দেয় যে তুমি জিনকে মেরে ফেলো। কারণ এখানে কুগার বাবা বুঝতে পেরেছিল যে সুটের ভেতরে যে আসে সেটাই হচ্ছে তার আসল ছেলে, তাই সে নিজের ছেলেকে বলে যে জিনকে মেরে ফেলো। কিন্তু এখানে কুগা সেটা করে না, বরং তার হাতের গানটা দিয়ে সে নিজের বাবার দিকেই তাক করে। এরপর সে মিডিয়ার সামনে সবাইকে বলে যে আমার বাবা হচ্ছে ইভিল, কারণ তিনি মূলত প্লেয়ারদেরকে বানিয়েছিলেন আর ওনার জন্যই এত এত ইনোসেন্ট মানুষ বা নিষ্পাপ মানুষ মারা গেছে। কিন্তু তখন তার যে স্যুটটা ছিল ওটা বারবার তাকে ওয়ার্নিং দিচ্ছিল যে তার উপরে অনেক অ্যাটাক হতে পারে, কারণ এখানে সব সোলজাররা এইম তার উপরেই করে রেখেছিল, মানে এখানকার সোলজাররা কুগার উপরেই এইম করে রেখেছিল। কিন্তু তার সত্ত্বেও কুগার নিজের বাবাকে ভয় পায় না আর ফাইনালি সে নিজের বাবার উপরে ফায়ার করে দেয়। কিন্তু তখনই একটা মহিলা তাকে বাঁচাতে মাঝখানে চলে আসে আর এই বুলেটটা নিজের উপরে নিয়ে নেয়। কুগার বাবা বেঁচে যায়, কিন্তু কুগা আবারও ফায়ার করে যেটা তার বাবার গায়ে লাগে আর কুগার বাবা এখানেই মারা যায়। কিন্তু তখনই এখানে সেজি সব মিডিয়াওয়ালাদেরকে বলে যত প্লেয়ার্সরা এখানে আছে তারা নিজের আসল রূপে চলে আসতে পারে। আর তারপরে মিডিয়ার যত প্লেয়ার্সরা লুকিয়েছিল তারা সবাই তখন নিজেদের আসল রূপে চলে আসে। কিন্তু কিছুক্ষণ পর বিল্ডিং এর ভেতরে একটা বিশাল বড় ব্লাস্ট হয় আর নিচে দাঁড়িয়ে কোনোহা এই সবকিছু দেখে ফেলে। কোনোহা এখানে পুলিশদেরকে বলছিল যে আমাকে বিল্ডিং এর ভেতরে যেতে দিন, কিন্তু তাকে যেতে দেওয়া হচ্ছিল না। তখনই সেখানে সায়ামা চলে আসে। সে নিজের অফিসারকে জানায় কোনোহা একজন অমাগী। আর এরপরে দুজনেই বিল্ডিং এর ভেতরে যেতে শুরু করে। এদিকে আমরা দেখি যে কুগার টিমের যত মেম্বার ছিল তারা এই স্যুটটাকে প্রতিনিয়ত মনিটর করছিল আর তারা বলছিল যে স্যুটটাকে যদি এভাবেই তার ফুল পটেনশিয়ালে ইউজ করতে থাকা হয় তবে হতে পারে স্যুটটা ডিস্ট্রয় হয়ে যাবে, কারণ স্যুটটাকে পুরোপুরি ভাবে টেস্ট করা হয়নি। কিন্তু তা সত্ত্বেও তারা এখানে কুগাকে বলে নিজের খেয়াল রেখো। আর সেই মেয়েটাও এখানে কুগার জন্য প্রার্থনা করছিল। কিন্তু এখানে কুগার নিজের পাওয়ার আবারও ইউজ করে আর একটা প্লেয়ারের সাথে ফাইট করতে থাকে। ওই প্লেয়ারটার সাথে ফাইট করার সময় তার খুবই প্রবলেম হচ্ছিল আর বাকি যত সোলজার্স ছিল ওরা সবাই মিলে মনস্টারদেরকে শেষ করছিল। জিন নিজের চোখে সবকিছু দেখছিল কিন্তু সেইখানে কিছুই করতে পারছিল না। তার বুকে এখানে প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছিল, এই কারণে সে উঠতে পারছিল না। তারপরে আমরা সেজিকে দেখি যে তার সামনে রেড স্টোনটা ছুড়ে দিয়েছিল এবং বলছিল যে এই পাওয়ারটাকে নিজের করে নাও, কারণ এই পাওয়ারটা পেয়ে যাওয়ার পর তুমি অনেক বেশি পাওয়ারফুল তো হবেই, সেই সাথে তুমি এই সকল মনস্টারদের লিডারও হয়ে যাবে। জিন তখন ধীরে ধীরে ওই স্টোনটার দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু কুগা তাকে এটা করতে নিষেধ করে। সে বলে আমার এমন মনে হচ্ছে এই স্টোনটা কার্সড বা অভিশপ্ত, আর তুমি যদি এটাকে নিজের বডির ভেতরে ঢোকাও হতে পারে তুমি নিজেই ইভিল হয়ে যাবে, তোমার হয়তো বা নিজের উপরে কোনো কন্ট্রোল থাকবে না, তাই তুমি ভেবে চিন্তে করো যে তোমার কি করা উচিত। জিনও তখন এখানে ভাবতে থাকে, কিন্তু তখনই যে প্লেয়ারটা কুগার সাথে ফাইট করছিল সে কুগার উপরে একটা বিশাল লেজার দিয়ে অ্যাটাক করে, কিন্তু কুগা তখন বেঁচে যায় আর এই প্লেয়ারটাকে শেষ করে দেয়। কোনোহা যখনই এখানে আসে সে দেখে যে এখানে অনেক মনস্টার আর অনেক ইনোসেন্ট মানুষও মারা গেছে, কিন্তু কোনোহার তখন অনেক বেশি খারাপ লাগে যখন সে নিজের মায়ের ডেড বডিটাকে দেখতে পায়। সে নিজের বাবা ডেড বডিটাও দেখে
দেখে, আর এখানে সে দুজনের ডেড বডি দেখে কান্না করতে শুরু করে। কিন্তু যখন সে নিজের মায়ের কাছে যায় তখন দেখে তার মা এখনো বেঁচে আছে। অন্যদিকে সেজি জিনকে বলে তোমাকে দ্রুত ডিসিশন নিতে হবে, কারণ খুবই তাড়াতাড়ি তুমি নিজের চোখের সামনেই এই লোকদেরকে মরতে দেখবে। আর তারপরে আমরা দেখি যে একটা প্লেয়ার ওখানেই হানাকোকে নিয়ে আসে। জিনের হানাকোর জন্য চিন্তা হচ্ছিল, তাই সে তখন রেড স্টোনের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু তখন আমরা দেখি কুগা তার উপরে অ্যাটাক করে, রেড স্টোনটা ইউজ করো না। তখন এখানে সেজি বলে তুমি নিজের চিন্তা করো। আর তারপর সে সব মনস্টারদের কুগার উপরে অ্যাটাক করার অর্ডার দেয়, আর অনেকগুলো মনস্টার কুগার উপরে অ্যাটাক করে, কিন্তু কুগা এক এক করে সব মনস্টারদেরকে হারিয়ে দিচ্ছিল। আর এখানে জিনের তখন চিন্তা হচ্ছিল যে হানাকোর আবার কিছু না হয়ে যায়, তাই সে রেড স্টোনটাকে নিজের হাতে নিয়ে নেয়। কুগা আবার তার সামনে চলে আসে আর বলে তুমি রেড স্টোনটা ইউজ করো ঠিক আছে, কিন্তু মনে রেখো তুমি যদি এনিমিদের সাথে যোগ দাও তাহলে তোমাকে মেরে ফেলা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় থাকবে না। তখন জিন বলে তুমি এটা করতে পারো। এরপরে জিন ওই স্টোনটাকে নিজের বডির ভেতরে ঢুকিয়ে নেয়, আর সে তখন আবারও পাওয়ারফুল হয়ে ওঠে। কিন্তু এবার তার যে রেড ফর্মটা ছিল ওইটা আগের চেয়েও অনেক বেশি বড় ছিল, মানে তার হাইট অনেক বেশি বড় হয়ে গিয়েছিল। কুগা তাকে দেখে ভয় পেয়ে নিজের গানটা তার দিকে তাক করে, কিন্তু জিন তখন বলে আমাকে মারার কোনো প্রয়োজন নেই, আমি সম্পূর্ণ কন্ট্রোলেই আছি। তখন জিনের হাতে যে রিংটা ছিল সেটার আলোতে সেখানে যত প্লেয়ার ছিল তারা সবাই নিজেদের মনস্টার ফর্মে চলে আসে, আর সেজিও তখন নিজের আসল রূপে আসতে শুরু করে। কিন্তু জিন সবচেয়ে বড় ধাক্কা খায় যখন সে জানতে পারে যে হানাকো একটা প্লেয়ার, আর সেও তখন নিজের আসল মনস্টার ফর্মে চলে এসেছিল। তখন সেজি বলে ওঠে প্লেয়ারসদের এখন মানুষদেরকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই। এটা বলার পর সেইখানে যত সোলজার ছিল তাদের সবাইকেই মাঝখান থেকে কেটে ফেলে। কুগার সকল সোলজারদের জন্য অনেক খারাপ লাগছিল, কারণ এই সব সোলজাররাই তো আসলে মানুষ ছিল। তখন একটা প্লেয়ার যার হাতে সোর্ড ছিল সেই কুগার উপরে অ্যাটাক করে, আর জিন তখন চলে যায় ওই সমস্ত প্লেয়ারদেরকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু তখন সেজি জিনকে বলে হানাকো একটা স্যান্ড মাস্টার, যদি তুমি আমার কথা না শোনো তবে সে এই পুরো এরিয়াটাকে স্যান্ড বা বালিতে বদলে দিবে। আর আমি হানাকোকে তোমার কাছে পাঠিয়েছিলাম, আর আমি চেয়েছিলাম হানাকো তোমার সাথে একটা রিলেশনশিপ বানিয়ে নিই, যাতে তুমি যখন নিজের ভালোবাসা তার সামনে কনফেস করবে তখন আমরা তোমার মন ভেঙে দিব, যার পর তুমি হিউম্যানদেরকে হেট করতে শুরু করবে আর তুমিও একটা ইভিল হয়ে যাবে। কিন্তু সে বলে তুমি মিথ্যা বলছো, কারণ হানাকো নিজের ফিলিংস আমার সাথে শেয়ার করেছিল, আর আমি জানি যে তার ফিলিংস আসলেই সত্য ছিল। এটা বলার পর সে সেজির উপরে অ্যাটাক করে, কিন্তু সেজির কাছে যত লাইটস ব্লেড ছিল সে সেই সবগুলো দিয়ে জিনের উপরে অ্যাটাক করে। এই কারণে জিনের শরীরে অনেকগুলো কাট লেগে যায়, যার পরে জিন নিচে পড়ে যায়। সেজি তখন জিনকে খেপিয়ে দেওয়ার জন্য অনেক ধরনের কথা বলতে থাকে। সে তাকে বলে হানাকো এখন আর কোনোদিনও হিউম্যান হতে পারবে না, তাই তোমাকে তাকে মারতেই হবে, কারণ সে একটা মনস্টার। আর তোমার তো শুরু থেকেই এটাই কাজ ছিল যে তোমাকে সকল প্লেয়ারদেরকে মেরে ফেলতে হবে, তাই চলো এই প্লেয়ারটাকেও এখন শেষ করে দাও। কিন্তু জিন সেজির কথা টোটালি ইগনোর করে আর সেজির উপরেই অ্যাটাক করে। আর এইবার সে নিজের ডিরেকশন চেঞ্জ করে নেয় আর সেজির পেছন থেকে অ্যাটাক করে। সেজি কিছু করতে পারার আগেই জিন নিজের একটা হাত তার বুকের ভিতরে ঢুকিয়ে ফেলে, কিন্তু সেজি তখনও স্মাইল করতে থাকে আর বলে আমি এটাই দেখতে চেয়েছিলাম, আমি জানি যে তোমার ভিতরে অনেক রাগ আছে, এই রাগটাকে বাইরে আসতে দাও। আর অন্যদিকে আমরা দেখি মিৎসুগাইকে, যে নিজের হেলিকপ্টারে বসে বিল্ডিং এর দিকে আসছিল। আর মিৎসুগাই নিজেও যে ওয়েপনটা বানিয়েছিল, মানে সে যে ট্রু পটেনশিয়ালটা বানিয়েছিল ওইটার কারণেও কিন্তু অনেক ইনোসেন্ট মানুষের জীবন চলে গিয়েছিল। তখন হানাকো পুরো নিচের ফ্লোরটাকে স্যান্ডে বদলে দেয় বা বালিতে বদলে দেয়, তারপরে সে নিচে পড়ে যেতে থাকে। কিন্তু এখানে বেশ কিছু মানুষও তার সাথে নিচে পড়ে যাচ্ছিল, আর এখানে জিন তখন চলে যায় ওই সকল মানুষদেরকে বাঁচানোর জন্য। কিন্তু এখানে যত মানুষ হানাকোর সাথে কানেক্টেড ছিল তারা সবাই তখন বালিতে কনভার্ট হয়ে যাচ্ছিল। ওইদিকে কুগার যে স্যুটটা ছিল সেটাও অনেক বেশি ড্যামেজড হয়ে গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও কুগার নিজের লাস্ট পাওয়ার ইউজ করে হানাকার উপরে অ্যাটাক করে আর তার বডিটাকে মাঝখান থেকে কেটে ফেলে। আর এটা করা অনেক বেশি জরুরি ছিল, কারণ হানাকোকে যদি না মারা হতো তাহলে সে সকল মানুষদেরকেই বালিতে বদলে দিত। কিন্তু এটা দেখার পর জিন ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে, কারণ যাকে সে ভালোবেসেছিল সেই তার চোখের সামনে এভাবে মারা গেল। সে জানতো যে হানাকো কোনো হিউম্যান না, কিন্তু তারপরেও সে হানাকোকে ভালোবাসতো। আর কোনোহাও তখন জানতে পারে যে তার মায়ের উপরে গুলি কুগাই চালিয়েছিল, আর তার বাবার জীবনও কুগাই নিয়েছে। কিন্তু তার মা তাকে বলে এতে কুগার কোনো ভুল নেই, কারণ কুগা একজন রিয়েল হিরো, আর একজন রিয়েল হিরো সবসময় খারাপদেরকে শেষ করে দিবে। একটা হিরোর কাজ সবসময় ভিলেনদেরকে শেষ করা, যদি ভিলেন তার ফ্যামিলি মেম্বারও হয় তারপরেও হিরোকে ওই ভিলেনকে মারতেই হবে। আর কুগা যেটা করেছে সেটাই সঠিক কাজ ছিল। আর তারপরে আমরা দেখি সেজিকে, সে এখন জিনকে প্রভোগ বা উস্কানি দিচ্ছিল। সে তখন কুগাকে বলছিল দেখলে তুমি যাকে নিজের সবচেয়ে ভালো বেস্ট ফ্রেন্ড ভাবতে সেই তোমার কাছ থেকে তোমার সবচেয়ে প্রিয় মানুষদেরকে কেড়ে নিল। হিউম্যানরা কখনো বিশ্বাসযোগ্য না, তাই তোমারও উচিত আমাদের সাথে যোগ দেওয়া আর সকল মানুষদেরকে শেষ করে দেওয়া। কুগা তখন জিনকে বোঝানোর ট্রাই করে, কিন্তু এখানে সেজি কুগাকে দূরে ছুড়ে ফেলে দেয়, যার ফলে কুগার স্যুট এতটাই ড্যামেজ হয়ে যায় যে সেটা কোনো কাজই করছিল না। আর কোনোহাও নিজের ভাইকে বলে আমিও চাই তুমি জাস্টিস প্রতিষ্ঠা করো, একজন হিরো হও, আর আমি আমার ভাইকে হারাতে চাই না। এরপরে সেজি নিজের একটা পা কুগার উপরে রাখে আর এখানে জিনকে বলে এসো আমরা নিজের প্রতিশোধ নিয়ে নেই, যার পরে তুমিও পিওর ইভিল হয়ে যাবে। আর এরপরে সে কুগা
কুগারই শটটা তাকে দেয়। জিন তার শটটা নিজের হাতে ধরে কুগার দিকে এগোতে শুরু করে, যা দেখে কোনোহা ভয় পেয়ে যায় আর জিনকে থামার জন্য বলে। কিন্তু জিন এখানে থামে না, আর কিছুক্ষণের জন্য এমন মনে হতে থাকে যে জিন হয়তো কুগার উপরে অ্যাটাক করবে, কিন্তু জিন এরকমটা করে না। সে উল্টো সেজির উপরেই অ্যাটাক করে। সে শটটা সেজির বুকের ভিতরে ঢুকে দেয় আর সেজি এবার মারা যাচ্ছিল। কিন্তু সেজি মরার সময়ও হাসতে থাকে আর বলে, আমি আমার কাজ কমপ্লিট করতে পেরেছি। আমি জানি ভবিষ্যতে তুমি পিওর ইভিল হয়ে যাবে আর ভবিষ্যতে তুমি সকল মানুষদেরকে শেষ করে দিবে। আর এটুকু বলার পরেই সেজি তখন নিচে পড়ে যায়। কিন্তু নিচে পড়ে যাওয়ার আগে সে নিজের দুটো ব্লেড দিয়ে বিল্ডিং এর উপরে অ্যাটাক করে, যার কারণে ওই পুরো বিল্ডিংটাই ভেঙে নিচে পড়ে যাচ্ছিল। আর সিমেন্টের বড় বড় ব্লকস তখন কোনোহা আর ডিটেকটিভের উপরে পড়তে লাগে। কিন্তু জিন আর কুগা তখন আসে তাদেরকে বাঁচানোর জন্য। কুগার স্যুট ভেতর থেকে অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সে নিজের বোনকে বাঁচানোর জন্য এগিয়ে আসে। আর এরপরে শেষে কুগা আর জিন সামনাসামনি আসে। এখানে জিন তাকে একটা প্রশ্ন বলে। সে বলে, হানাকো তো আগে একটা মানুষ ছিল, সে কোনোদিনও কারো ক্ষতি করেনি, তাহলে তুমি হানাকোকে কেন মারলে? এখানে কুগা বলে, এটা করা জরুরি ছিল। আমি যদি তাকে না মারতাম তাহলে সে সবাইকেই মেরে ফেলতো, আর সবাইকে বাঁচানোর জন্য আমাদেরকে কিছু একটা স্যাক্রিফাইস করতে হতো। কিন্তু জিন তার কথায় এগ্রি করে না। সে বলে যে প্রতিবারই তোমার মনে হয় অনেক মানুষদের জন্য কিছু মানুষদেরকে মারা এটা রাইট, কিন্তু যে রিয়েল হিরো সে সবসময় সবাইকে বাঁচাতে চায়। সে কোনোদিনও কাউকে পেছনে সেরে যেতে চায় না। হয়তো আমরা হানাকোকে অন্য কোনো উপায়ে ঠিক করে দিতে পারতাম, তাহলে হয়তো সে আবারও হিউম্যান ফর্মে চলে আসতো। এটা শোনার পর কুগা নিজের মাস্ক খোলে আর বলে, আমি এখানকার হিরো। এর মানে এটাই যে আমি তোমাকেও শেষ করব, কারণ তুমিও একটা মনস্টার। আর যতদিন তোমার এই রিংটা থাকবে ততদিন প্লেয়ার্সরা এখানে আসতেই থাকবে, কিন্তু আমি হিউম্যানিটিকে তোমার হাতে মরার জন্য ছেড়ে দিতে পারি না, তাই আমাকে তোমাকে মারতেই হবে। এইটুকু বলার পর সে জিনের উপরে অ্যাটাক করে। ভাই লিটারেলি এই শালায় কি লেভেলের চোদ না, মানে আমার স্ক্রিপ্ট রাইটারও নিচে এখানে মেনশন করে দিছে যে তাহলে এই শালা কি লেভেলের চোদ না। মানে আসলেই ভাই কুগার উপরে আমার নিজেরও এখন রাগ উঠতেছে। যাই হোক, জিন এখানে খুবই সহজে কুগার প্রত্যেকটা অ্যাটাককে ডজ করে দিচ্ছিল, আর তারপরে সে কুগাকে নিচে ফেলে দেয়। তারপরে আমরা দেখি কোনোহাকে, যে কুগাকে বলে, থামো, তুমি এমনটা করো না। কিন্তু এখানে কুগা তার কোনো কথাই শোনে না। কুগা নিজের শটটাকে গানে কনভার্ট করে আর জিনের উপরে এইম করে, কিন্তু জিন একটুও ভয় না পেয়ে ওখানে দাঁড়িয়ে থাকে। কুগার হাত কাঁপছিল, কিন্তু তারপরেও সে ফায়ার করে। এখন হুট করে 3 বছর পরের সিন আমাদের দেখানো হয়, মানে টাইম স্কিপ করা হয়। এখন এই শহরটা একদম বদলে গেছে, কিন্তু তারপরে এখনো কিছু প্লেয়ার ছিল যারা হিউম্যানদের উপরে অ্যাটাক করছিল। কিন্তু এবার তাদের সিটির নতুন একটা হিরো ছিল যার নাম ছিল আলফা, যে প্লেয়ারদেরকে শেষ করে দেয় আর মানুষদেরকে বাঁচিয়ে নেয়। আর যেহেতু এই সিটিতে আলফা নামের একটা নতুন হিরো ছিল, তাই এই সিটি এখন অনেক বেশি সেফ ছিল আর প্লেয়ারদের উপস্থিতিও অনেক বেশি কমে গিয়েছিল। কিন্তু কেউ এটা জানতো না যে আলফার মাস্কের পেছনে আসলে কে আছে, মানে আলফার আসল পরিচয় সম্পর্কে কেউই জানতো না। তারপরে আমরা দেখি কুগাকে, যে অমাগি কর্পোরেশনের নতুন হেড হয়ে গেছে। আর এখন আমরা এটাও জানতে পারি যে সে একটা রিলেশনশিপে আছে, আর সে রিলেশনশিপে আছে মায়োর সাথে, মানে এটা ওই মেয়ে যাকে সে বাঁচিয়েছিল। এরপরে আমাদের 3 বছর আগের সেই সিনটা দেখানো হয়, যেখানে কুগা এইম করে রেখেছিল জিনের উপরে, আর সে ফায়ার তো করে, কিন্তু এতে জিনের কিছুই হয় না, বরং জিন কুগাকে নিচে ফেলে দেয়। এরপরে জিনের পুরো বডি চেঞ্জ হয়ে যায়, মানে সে নিজের আসল বা ট্রু ফর্মে চলে এসেছিল। সে এখানে এতটাই বিশাল একটা মনস্টার হয়ে যায় যে সুইপাররা তখন ধীরে ধীরে তার দিকে এগোচ্ছিল তাকে শেষ করে দেওয়ার জন্য। আমরা দেখি যে জিন এখানে এই কুগাকে মারতে যাচ্ছিল, কিন্তু এরপরে জিন নিজের বডিকে বলতে থাকে এমনটা না করার জন্য। তারপরে সে নর্মাল হয়ে যায়। এরপরে সে সবাইকে বলে সব সময় আশার আলোর দিকে তাকাতে, আর এটা বলেই সে সেখান থেকে চলে যায়। কুগা তার পিছু করতে যাচ্ছিল, কিন্তু কোনোহা তাকে নিষেধ করে। পরবর্তীতে সেখানে মিৎসুগাই এসে তাকে পুরো সত্যটা জানায়। সে বলে যদিও জিন একটা মনস্টার, কিন্তু আজও সে ভেতর থেকে একজন হিউম্যান, আর কানজাকি তাকে এমন ভাবে মানুষ করেছে যাতে কোনোদিনও হিউম্যানিটির এগেইনস্টে সে না যায়। আমরা প্লেয়ার্সদেরকে এমন ভাবে বানাতে চেয়েছিলাম যাতে তারা নিজেদের মধ্যে ফাইট করতে থাকে আর ভুলেও মানুষদের বিপক্ষে না যায়। কিন্তু কানজাকি এখানে জিনকে ভালোভাবেই শেখাতে পেরেছিল যে আসল ভালোবাসা আসলে কি, তাই জিনকে যেতে দাও, তাকে মেরো না। এরপর আমাদের আবারও 3 বছর পর মানে বর্তমানের সিন দেখানো হয়, যেখানে বলদা কুগা বলতে থাকে, আমি বুঝতে পারি না যে এই প্লেয়ার্সরা আসলে কাকে বেশি ভয় পায়, তারা কি আলফাকে বেশি ভয় পায় নাকি জিনকে বেশি ভয় পায়। তখন মায়ো তাকে বলে, আমাদের এটা ভাবা উচিত না যে তারা কাকে বেশি ভয় পায়, বরং আমাদের এখানে হিউম্যানসদের ব্যাপারে ভাবা উচিত এবং এটাই ট্রাই করা উচিত যাতে প্লেয়ার্সরা হিউম্যানদের কোনো ক্ষতি না করে। অন্যদিকে আমরা কোনোহাকে দেখি যে আকিমির সাথে মিলে অসহায় লোকদের খাবার দিচ্ছিল। তখন সেখানে সায়ামা চলে আসে। সে জিজ্ঞাসা করে যে জিন কি তোমাদের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করেছে, কারণ আমি জিনকে অনেক খুঁজেছি কিন্তু তাকে খুঁজে পাইনি। কিন্তু তারা দুজনে বলে যে জিন আমাদের সাথেও কন্ট্যাক্ট করেনি। আর কোনোহাও তখন ভাবছিল যে জিন আসলে এখন কি করছে। আর তারপরেই আমরা দেখি যে কোনো একটা রাতে জিন সবার সামনে এসে দুটো মনস্টারকে মেরে ফেলে আর দুটো মানুষকে বাঁচিয়ে নেয়। আর আমরা এখানে দেখি যে সেজি তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে, কারণ সেজি এখনো বেঁচে ছিল। এখানে একটা নোট বা বিশেষ দ্রষ্টব্য আছে। প্লট টুইস্টে আসলে জানা যায় যে সেজির আসল চেতনা এখনো পুরোপুরি ধ্বংস হয়নি, মানে সেজি আসলে বেঁচে আছে। আর এই কারণেই সেজি মূলত লুকিয়ে লুকিয়ে জিনের উপরে নজর রাখছিল। এরপরে যখন জিন একা একটা জায়গায় দাঁড়িয়েছিল তখন সেখানে সুইপার চলে আসে। সে জানায় যে আমার মাস্টার তোমার সাথে মিট করতে চায়, কিন্তু জিন তখন বলে যে
আমার এই রিং এর কারণে সে মনস্টারে বদলে যেতে পারে। সুইপার তখন বলে তা সত্ত্বেও আমার মাস্টার তোমার সাথে মিট করতে চায়, আর উনি কুগার ব্যাপারে কথা বলতে চায়, কারণ ওনার মনে হয় যে ভবিষ্যতে কুগা হিউম্যানদের জন্য অনেক বড় থ্রেট বা বিপদ হয়ে উঠতে পারে। এটা শোনার পর জিন বলে যে ঠিক আছে, আমি তার সাথে দেখা করব। এটা বলার পর সে আবার নিজের জেড ফর্মে চলে আসে আর সব প্লেয়ারদেরকে খুঁজতে শুরু করে যারা মানুষদের মধ্যে লুকিয়ে আছে, যাতে সে সকল প্লেয়ারদেরকে শেষ করে দিতে পারে। আর এইখানে এই হ্যাপি এন্ডিং এর সাথে এই জেটম্যান নামের সিরিজটা শেষ হয়ে যায়। তোমরা যারা এই পর্যন্ত ভিডিও দেখেছো তাদের জন্য একটা সুখবর আছে। আমরা তোমাদের জন্য স্যাভেজ 1 নামের অসাধারণ একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি, যেখান থেকে তোমরা চাইলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অর্ডার করতে পারবে। এছাড়াও সেখানে অ্যানিমের হিউজ কালেকশন আছে। এছাড়াও আমরা থাইল্যান্ড, ভিয়েতনাম আর ইন্ডিয়াতে যে সমস্ত অ্যানিমে ট্রেন্ডিং এ আছে বা সেই সমস্ত দেশে যে অ্যানিমের ডিজাইন গুলো সব সময় ট্রেন্ডিং এ থাকে, সেই ডিজাইন গুলো আমরা তোমাদের জন্য এখানে রেখেছি। এছাড়াও তোমরা অ্যাসিড ওয়াশের মধ্যে ড্রপ শোল্ডারের অনেক সুন্দর সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাবে, তাও অনেক কম মূল্যে, মাত্র 550 থেকে 600 টাকার মধ্যে। আর এই টি শার্ট গুলোর কোয়ালিটি নিয়ে তোমাদের একটু চিন্তা করতে হবে না, প্রত্যেকটার কোয়ালিটি হবে একদম টপ নচ। এছাড়াও তোমরা এখান থেকে বিভিন্ন ধরনের জার্সি এবং প্যান্ট অর্ডার করতে পারো। আর আমি অন্তত তোমাদের এইটুকু গ্যারান্টি দিচ্ছি, আমাদের এই স্যাভেজ 1 থেকে তোমরা যেটাই অর্ডার করবে না কেন সেটা অবশ্যই ভ্যালু ফর মানি হবে। এছাড়াও তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, অর্ডার করার জন্য সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই হবে। এছাড়াও তোমরা প্রোডাক্টের সরাসরি ভিডিও দেখে নিতে পারবে। এছাড়াও তোমাদের কাছে অপশন আছে, যখন ডেলিভারি ম্যান আসবে তখন ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটি দেখে নিবে, যদি ভালো লাগে তো প্রোডাক্টটি রাখবে, আর ভালো না লাগলে প্রোডাক্টটি রিটার্নও করে দিতে পারবে। তো তোমরা যাও একবার হলেও এই স্যাভেজ 1 ওয়েবসাইটটা ঘুরে আসো এন্ড দেখে নাও তোমাদের কোন কোন কালেকশন পছন্দ হয়। তো সিরিজটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিও। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।